আচ্ছা, বেশ ঠিক আছে। আচ্ছা, চলো ওই স্ক্রিনটা একটু এনে দিন আমাকে, ওই চ্যাট বক্স এগুলো থাকবে যেখানে। থাকবে না? আচ্ছা, বেশ। আচ্ছা, দেখো, জীবন স্মৃতি দিয়ে শুরু করা যাক। অনেকটা ঝড়ঝাপটা গেল, এবার শুরু হোক। আচ্ছা, রবীন্দ্র সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক একটি রচনা জীবন স্মৃতি প্রাথমিক পর্বে যেটাকে আমরা বলে থাকছি, কিন্তু একদমই এইটাও সঙ্গে সঙ্গে আমরা একই সঙ্গে জানতে যাচ্ছি যে রবীন্দ্রনাথ একেবারেই নিজের আত্মজীবনী এই অর্থে, মানে আত্মজীবনী এই ট্যাগটা তিনি লাগাতে চাননি, অন্তত তার জীবন স্মৃতি রচনার ক্ষেত্রে। আত্মজীবনীমূলক রচনাকে মানে যেরকম হয়ে থাকে সাধারণত, যে একজন ব্যক্তি বা কোনো সাহিত্যিক হোক বা যে কিছু হোক, তিনি তার নিজের জীবন কথা রচনা করছেন, লিপিবদ্ধ করছেন। এবার সেইটাও অনেকটা ডিপেন্ড করে যে কে লিখছে তার ওপরে। মানে আমরা যখন কারোর কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন আত্মজীবনী পড়বো, আমরা চাইবো না যে তার মধ্যে খুব সাহিত্যিক ভাব কর্ম থাকবে, তার একটা নিজস্ব জীবন দর্শন থাকবে। যখন কোনো ক্রিকেটারের আত্মজীবনী পড়বো, সেটা তার জীবনের মতো থাকবে। মানে ব্যক্তিভেদ যখন হচ্ছে, তখন পাঠকের প্রত্যাশারও পরিবর্তন ঘটে যাচ্ছে যে কি ধরনের লেখা হচ্ছে। এখন আমরা কখনোই বুঝতে পারবো না যে ওই হিটলারের মেইন ক্যাম্পের মধ্যে আমরা চাইবো না যে আমরা প্রচুর অনুপ্রেরণামূলক কথাবার্তা পাবো, এটা সম্ভব নয়। এই যাবতীয় বিষয়গুলো, মানে এই আত্মজীবনী, মানে সেই হিটলারের রচনা হোক বা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, এসব যাই হোক না কেন, এই বিষয়গুলো মোটামুটি ঐতিহাসিক। তার মধ্যে ইতিহাসের সত্যতা আমরা দাবি করতে পারি, আর কিছু না। মানুষটা কীরকম থাকুক বা কী করেছে সেটা আমাদের দরকার নেই, ইতিহাসে ওই ব্যক্তিটা আছে বা সেই বিষয়টা রয়েছে, সেই সময়কালের ঘটনা আমরা সেগুলো জানতে চাইছি। কিন্তু আত্মজীবনী রচনা কোনো সাহিত্যিকের কখন হতে পারে? এক হতে পারে যখন একজন সাহিত্যিক নিজে থেকে চাইছেন লিখতে, মানে নিজেকে জানাতে চাইছেন, সেই এক অর্থে হতে পারে। লোকপ্রিয়তার খাতিরে, যে লোকে জানতে চাইছে, যখন নতুন কোনো সিরিয়াল বা সিরিজ এইভাবে আসে, যখন নতুন কোনো কাস্টিং করা হয়, ফেসবুক ভরে যায় এরকম ইয়েতে, এই ক্যারেক্টারের এই চরিত্র জেনে নিন বাস্তবে সে কে, এই রকম করে বিভিন্ন ধরনের থাকে। মানে তার স্কুলিং বলা হচ্ছে, তার কেরিয়ারের শুরু, আর কোনো কাজ করেছে নাকি, ইত্যাদি। অর্থাৎ মানুষ যেটাকে জানতে চাইছে, যেন ভিউজ হচ্ছে, যেটা মানে যেটা যখন জনপ্রিয় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে। আর একটা হয় যেটা হচ্ছে প্রকাশকের চাহিদা। লেখক লিখতে চাইছেন না, দর্শকের একটু একটু আগ্রহ আছে, প্রকাশক তারা দিচ্ছেন আপনি লিখুন, ভালো ফল পাবেন, প্রকাশকের আগ্রহ। এবার কথা হচ্ছে, যেখানে প্রকাশকের আগ্রহ থাকে বা সেই জাতীয় রচনার মধ্যে, যখন আমি যদি এখন বলি যে আমার জীবনে ওরকম হ্যাপেনিং কিছু নেই যেটা আরেকজন মানুষকে আকর্ষণ করবে, সত্যি কথা বলতে গেলে, এবার আমরা রবীন্দ্রনাথের আত্মজীবনী কেন পড়ছি? যে তার জীবনে সাহিত্যিক অনেকগুলো বিষয় আছে, মানে সাহিত্য, ইতিহাস, সমাজ, ঠাকুরবাড়ির নিজস্ব একটা ঐতিহ্য। কারণ আর পাঁচটা মানুষ যার সঙ্গে রবীন্দ্রনাথ বড় হয়েছেন বা বেড়ে উঠেছেন, তারাও হয় ঐতিহাসিক ব্যক্তিত্ব রয়েছেন, না হলে রাজনৈতিক পরিমণ্ডল জাতীয় রয়েছে। অর্থাৎ এই ব্যক্তির আত্মজীবনী জানলে আরও পাঁচজন মানুষ বা আরও অনেকের সংসর্গ আমরা সেখানে পাবো। মানে সে এদেশীয় হোক, বিদেশীয় হোক, পিরালি ব্রাহ্মণ সংক্রান্ত যাবতীয় তথ্য, সেই যাবতীয় জিনিসপত্রগুলো, এবং তার প্রত্যেকটি সাহিত্য রচনার পেছনের ইতিহাস বলি, তার পরবর্তী ফলশ্রুতি বলি, তাকে কে মানে অনুপ্রাণিত করেছিল, ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আমরা জানতে পারবো, যেগুলো সেই ব্যক্তিকেন্দ্রিক সাহিত্য গবেষণায় আমাদের কাজে লাগবে। বিনা কারণে আমরা পড়ছি না, মানে আমাদের স্বার্থসিদ্ধি হবে তার জন্যই আমরা পড়ছি। এবার বলছে যে যেসব ক্ষেত্রে সাহিত্যিকের প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়, সেই সব ক্ষেত্রের মধ্যে না রংচং একটু বেশি দেখানো হয়। একটু ভেবে দেখো তো, যখন ওই যে MS ধোনির বইটা, যখন তার জীবনী নিয়ে সিনেমাটা হলো, বা মিশন মঙ্গলের যখন ওই যে একটা ফেজ সিনেমাটা হলো, যে আমরা ওই যে 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 3 ঘন্টার একটা প্রহরের মধ্যে একজনের জীবনী বা একটা চন্দ্রযান, সেটা মানে নষ্ট হওয়া থেকে শুরু করে, এই মঙ্গলযান, সরি মিশন মঙ্গল বলছি আর চন্দ্রযান বলছি, যাই হোক, সেটা নষ্ট হওয়া থেকে শুরু করে সেটাকে পুনরায় তৈরি করা, মানে একদম সাকসেস রেট দিয়ে দেওয়া, এবং ভারতবর্ষ যেটাকে প্রথম করছে, মানে ইন্ডিয়া প্রথম করছে এই স্টোরিটা, তো ওইটা নিশ্চয়ই ওই 2.5 ঘন্টা বা 3 ঘন্টার ব্যাপার না। যে মানুষগুলো তার সঙ্গে যুক্ত রয়েছে, সেই মানুষগুলোর একটা পার্সোনাল ফেজ, মানে জীবনের একটা ফেজ রয়েছে, সেগুলোকে কিন্তু আনা হচ্ছে না। আনা হচ্ছে কি, যে ওই রিলেটেড সংক্রান্ত এই মানুষটা কিভাবে তার সঙ্গে কানেক্টেড,
বাদবাকি বিষয়গুলো অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে। এই জন্যই একজন পরিচালক যখন মানে ওই স্ক্রিপ্টটা পান বা যখন মানে জীবনীটা ওইভাবে আসেন, যার জীবনী সে হয়তো পুরোটা বলতে থাকেন, আর পরিচালক বা সম্পাদক সে খুবলে খুবলে নেন যে কোনগুলো মোটামুটি আলোকপাত করবে। আত্মজীবনের প্রপার সেন্টিং কি, যে একটা মানুষের জন্ম মানে তার সেকশন থেকে তার বড় হওয়া অবধি ক্রম অনুসারে যাচ্ছে। রবীন্দ্র সাহিত্যের মানে স্পেশালি তার জীবন শ্রুতির মধ্যে এই ক্রমটা কিন্তু কোথাও নেই। তিনি লিখছেন যে তিনি আত্মজীবনী লিখতে চাইছেন না, তিনি স্মৃতিকথা লিখতে চাইছেন। ফলত এবং স্মৃতিকথার ক্ষেত্রে তার উল্লেখযোগ্য উক্তি কি, মানে সেখানে তিনি কি বলছেন, তিনি বলেছেন এখানটায় যে জীবন ইতিহাস নয়, এটা অনেকটা চিত্রকর্মের মতো। মানে মস্তিষ্ক, একটা জিনিস ভেবে রাখো, তোমাদের ছোটবেলার সবকিছু মনে নেই, মানে ছোটবেলার কথা বাদ দাও, 2 বছর আগে পর্যন্ত বা 3 বছর আগে পর্যন্ত কিছু যদি এমন ঘটে থাকে যে যে সবটা মনে থাকবে সেরকম না। আবার তোমারই বন্ধু যে ধরো একটা ট্যুরে গেছে বা কি গেছে, তোমার যেটা মনে নেই তার সেটা মনে আছে, তুমি ভেবে পাচ্ছ কই এইটা তো হয়েছে, এরকম তো মনে করতে পারছি না। আমাদের স্মৃতি সেগুলোই মনে রাখে যা কোনো না কোনোভাবে আমাদেরকে প্রভাবিত করে। মানে যেখানে আমরা প্রভাবিত হই শুধু সেই জায়গাগুলোই আমাদের স্মৃতির মানে আমাদের মস্তিষ্ক সেই অংশগুলো আলোকপাত করে, আমরা দীর্ঘদিন সেগুলো মনে রাখতে পারি। আর এই কারণেই ভালোটা মানুষ কম আর খারাপটা অনেক পরিমাণে মনে রাখতে পারে। কেউ তোমার সঙ্গে একদিন খারাপ করেছে সেটা তুমি সারা জীবন মনে রাখবে, সে তোমার সঙ্গে 6 দিন ভালো কাজ করেছে সেটা তুমি একদিনও মনে রাখবে না। মানে এইটা সাধারণত কম হয়ে থাকছে। এবার বলছে যে এখন যদি তার সাহিত্যের থেকে যদি ইতিহাসের দাবি তোলা যায় তাহলে তার হাত বাঁধা, কারণ ইতিহাসের কোনো তথ্য তার রচনার মধ্যে পাওয়া যাবে, কারণ তিনি এখানে ঐতিহাসিকও হতে চাননি, তাত্ত্বিকও হতে চাননি এবং তথ্যও দিতে চাননি। তিনি শুধুমাত্র তার জীবনী লেখার একটা অনুপ্রেরণা তার কাছে এসেছিল এবং সেটাও দাবি করা হচ্ছে। তোমাদের নোটসের মধ্যে আমি সেই কোটেশনগুলো অলরেডি দিয়ে দিয়েছি, মানে শুধুমাত্র এখন বলার জন্য একবার বলা যে কোন সেকশনটা, না হলে বললে একটু অসুবিধা হবে। কোথায় গেল? এই যে বেশ কিছু পত্রের উল্লেখ তার মধ্যে রয়েছে, যেখানে শিলাইদহ থেকে একটি লিখছেন, মানে রবি ঠাকুর লিখছেন, বাহ তুমি তো বেশ লোক, একেবারে আমার জীবনে হস্তক্ষেপ করতে চাও। এতদিন আমার কাব্য নিয়ে অনেক টানাটানি গিয়েছে, এখন বুঝি জীবন নিয়েও ছেঁড়াছেড়ি করতে হবে। সম্পাদক হলে মানুষের দয়া মায়া একেবারে অন্তর্নিহিত হয়, তুমি তারই জাজ্জল্যমান দৃষ্টান্ত হয়ে উঠেছ। যতদিন বেঁচে আছি ততদিন জীবনটা থাক, ইত্যাদি রকমের। বা এই যে সব থেকে মানে গুরুত্বপূর্ণ যেটা, যে তোমার হাতেই জীবন সমর্পণ করা গেল, রামানন্দ বাবুকে লিখেছি, কিন্তু অজিতের প্রবন্ধ মানে অজিত কুমার চক্রবর্তী শেষ হয়ে গেলে এটা আরম্ভ হলে ভালো হয়, লোকের তখন জীবন সম্বন্ধে ঔৎসুক্য একটু বাড়তে পারে। মানে এইরূপ যাবতীয় আরো বেশ কয়েকটা কোটেশন এখানে রয়েছে, মানে এই রিলেটেড দেখে নেবে, মানে পেলে একটা দেখে নেবে। কাজেই রবীন্দ্রনাথ কিন্তু সেই অর্থে জীবনস্মৃতি লিখতে চাননি, তার জীবনস্মৃতি লেখার একটা অনুপ্রেরণা এসেছিল এবং সেই কাণ্ড কাহিনী মানে তার জীবনের 49 বছরের কাহিনী তিনি লিখে গেছেন 136 পৃষ্ঠায়। সত্যিকারের এত ছোট পরিসরের মধ্যে একজনের জীবনী ধরা যায় না, কিন্তু যাই হোক সেই সংক্ষিপ্ত পরিসরের মধ্যে তার জীবনচর্যা তাকে নিয়ে চলে এসছে। আচ্ছা, জীবনশ্রুতি প্রকাশিত হচ্ছে কবে? আচ্ছা, ভাদ্র 1318 থেকে শ্রাবণ 1319। প্রকাশিত হচ্ছে কোথায়? প্রবাসী পত্রিকায়। সম্পাদক তো জানা এবং শোনা রামানন্দ চট্টোপাধ্যায়। আর গ্রন্থাকারে প্রকাশ 1912। 24টি চিত্র সহ
প্রকাশিত হয়েছিল জীবনস্মৃতি? চিত্র অঙ্কন করেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। চিত্র অঙ্কন করেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। আমরা যদি মোট গ্রন্থের পর্ব দেখি, 45টি পর্ব আছে, মানে শিরোনাম হিসেবে যদি দেখতে যাই 45টি পর্ব রয়েছে। প্রথম পর্ব নাম হচ্ছে সূচনা, শেষ পর্ব যার নাম হচ্ছে করি ও কোমল। আচ্ছা, এই হয়ে গেল একটা সেকশন। নেক্সট কি, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতির মধ্যে একাধিক ব্যক্তিবর্গের নাম উল্লেখ রয়েছে। চরিত্র সহকারে যাবতীয় বৃত্তান্ত পাবো। তার পরিবারের মধ্যে কার কার উল্লেখ রয়েছে? বড়দা, মেজদা, সেজদা আর ছর্দি। বড়দা দ্বিজেন্দ্রনাথ, আচ্ছা আমি কি সাইড করে লিখেছি? মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুর, সেজদা হেমেন্দ্রনাথ ঠাকুর, আর ছর্দি বর্ণকুমারী দেবী। রবীন্দ্রনাথের কয় দিদি? আচ্ছা, এছাড়াও ভাগিনী ও সত্যপ্রসাদের উল্লেখ তো থাকছে। আমি বলছি রবীন্দ্রনাথের কয় দিদি মানে বা বোনের উল্লেখ আমরা পাই, মানে নর্মালি রবীন্দ্র জীবনীতে, জীবনশ্রুতিতে নেই। জীবনশ্রুতিতে কেবল ছর্দির উল্লেখ আছে। তার 5 দিদি: সৌদামিনী, সুকুমারী, শরৎকুমারী, স্বর্ণকুমারী আর বর্ণকুমারী। আচ্ছা, সৌদামিনী, শরৎকুমারী, এই দাঁড়ো ক্লিয়ারলি দাও, সৌদামিনী, সুকুমারী, সৌদামিনী, সুকুমারী, শরৎকুমারী, স্বর্ণকুমারী আর ছর্দি বর্ণকুমারী।
শরৎকুমারী, স্বর্ণকুমারী আর বর্ণকুমারী। তোমাদের জীবনশ্রুতির নর্মালটার পেছনেও তার বংশলতিকা দেওয়া আছে, ওই জিনিসগুলো একবার দেখে নেবে, একটু জানা দরকার। আচ্ছা, সূচিপত্র যদি দেখি তোমাদের একদম ক্রম অনুসারে পরপরই উল্লেখ আছে, মানে সূচনা থেকে আমরা এই যে 45টি অধ্যায় বললাম, সূচনাটাকে কাউন্ট করে কিন্তু, ঠিক আছে, সূচনাটাকে একেবারে মানে বাদ দিয়ে কাউন্ট করতে যাবে না, তাহলে 44টা দাঁড়িয়ে যাবে, কিন্তু সেটা ঠিক না। মানে শুরুটা সূচনা দিয়ে, শিক্ষারম্ভ দিয়ে নয়, এটা হচ্ছে কথা। আচ্ছা, ভূমিকা অংশে কি বলছে? বলছে স্মৃতির পটে জীবনের ছবি কে আঁকিয়া যায় জানি না, কিন্তু যেই আঁকুক সে ছবিই আঁকে, অর্থাৎ যাহা কিছু ঘটিতেছে তাহার অবিকল নকল রাখিবার জন্য সে তুলি হাতে বসিয়া নাই। সে আপনার অভিরুচি অনুসারে কত কি বাদ দেয়, কত কি রাখে, কত বড়কে ছোট করে, কত ছোটকে বড় করিয়া তোলে। একটা জিনিস মানে রবীন্দ্রনাথের যখন এই শিশু সংক্রান্ত যেসব প্রবন্ধগুলো রয়েছে বা সেই ক্ষেত্রে এক জিনিস বলেছিলেন উনি, একটা কথা ছিল, ঠিক আমার এক্সাক্ট লাইন হিসেবে মনে নেই, কিন্তু বলা হচ্ছে যে বাচ্চাদের ছোটোখাটো খেলনা ভাঙলে পরেও তারা অত্যন্ত কান্নাকাটি করে, আমাদের দৃষ্টিতে সেটা কিছুই না, যে একটা সামান্য জিনিস ভেঙেছে, মানে তার জন্য এত কান্নার বা এত চিৎকারের কারণটা কি? ওনার কোটটা খুব সুন্দর, যে শিশুটি ছোট, তার দুঃখটা তার মানে তার তুলনায় সেটা অনেকটা বড়, তার সাইজ অনুযায়ী তার দুঃখটা তারকে কাঁদানোর মতো যথেষ্ট বিষয়। আচ্ছা, বলছে আমরা যখন কোনো কিছু কল্পনা করি বা আমাদের স্মৃতিতে যা কিছু ছাপ পড়ে, অনেক বড় জিনিস ছোট হয়ে যায়, অনেক ছোট জিনিস আমরা বড় করে তুলি। সে আগের জিনিসকে পাছে, পাছের জিনিসকে আগে সাজাইতে কিছু মাত্র দ্বিধা করে না। বস্তুত তাহার কাজ ছবি আঁকা, ইতিহাস লেখা নয়। তুমি এটা গ্যারেন্টি দিতে পারবে যে তুমি এখন বসে পড়াটা ছাড়া যেটা ভাবছো, ঠিক তার 10 মিনিট পরে তুমি সেই ক্রম অনুসারেই ভাববে? আমাদের ভাবনাটা সময় অনুযায়ী পরিবর্তিত হতে হতে থাকে, এবং সেটা মিনিট, সেকেন্ড, ঘন্টা এইটার ব্যবধানে। মানে আমি সকালে এইটা ভাবনা দিয়ে শুরু করলাম, আমি আজকে গোটা দিন স্টেপ বাই স্টেপ এইটাই ভেবে যাব যতক্ষণ না পর্যন্ত গিয়ে সেটা শেষ হচ্ছে, সেটা হয় না। আমাদের হাজারো ভাবনা সারাদিন ধরে ভাবছি এবং তার কোনোটারই ক্রম নেই, এবং তার মধ্যে এমন কিছু যেটা ঘটমান, যেটা ঘটছে কিংবা যেটা ঘটতে পারে তার আগাম পরিকল্পনা, সেটাও আমরা করতে থাকি। এইরূপ জীবনের বাহিরের দিকে ঘটনার ধারা চলিয়াছে, আর ভিতরের দিকে সঙ্গে সঙ্গে ছবি আঁকা চলিতেছে। এই সূচনা অংশের দিকে না মন্তব্য যুক্তিগুলো খুব মানে লাইনগুলো তোলা খুব যথাযথ, এবং সব থেকে বড় কথা, এই পংক্তির সঙ্গে প্রচন্ড পরিমাণে সাদৃশ্য খেয়ে যাবে যখন রবীন্দ্র প্রবন্ধগুলো পড়বে, ওই তথ্য সত্য, সাহিত্যের বাস্তব ইত্যাদি যখন যাবে, এগুলো কিন্তু খুব মানে কাছাকাছি কাছাকাছি পংক্তি। বলছে জীবনের বাহিরের দিকে ঘটনার ধারা চলিয়াছে, আর ভেতরের সঙ্গে সঙ্গে ছবি আঁকা চলছে, অর্থাৎ যা চলছে বাইরে ঘটনা প্রবাহমান, আর ভেতরে একটা ছাপ রেখে যাওয়া, সেইটা। দুইয়ের মধ্যে যোগ আছে, অথচ দুই ঠিক এক নহে। বাইরেরটারই ছাপ ভেতরে পড়ছে, কিন্তু যুক্ত আছে, কিন্তু দুটো এক না, মানে কপি পেস্ট ঠিক হচ্ছে না। আমাদের ভিতরের এই চিত্রপটের দিকে ভালো করিয়া তাকাইবার আমাদের অবসর থাকে না। ক্ষণে ক্ষণে ইহার এক একটা অংশের দিকে আমরা দৃষ্টিপাত করি, কিছু কিছু অংশ আমাদের মনে থেকে যায়, কিন্তু ইহার অধিকাংশই অন্ধকারে অগোচারে পড়িয়া থাকে। ওই যেরকম ফ্রয়েডীয় মনস্তত্ত্বের ক্ষেত্রে বলা হচ্ছে, যেটা আমরা ঘুমের ঘোরে স্বপ্নে দেখছি, যেটা যে চিত্রকর অনবরত আঁকিতেছে, সে যে কেন আঁকিতেছে তাহার আঁকা যখন শেষ হইবে, তখন এই ছবিগুলি যে কোন চিত্রশালায় টাঙিয়ে রাখা হইবে তাহা কে বলিতে পারে? কয়েক বৎসর পূর্বে একদিন কেহ আমাকে জীবনের ঘটনা জিজ্ঞেস করাতে একবার এই ছবির ঘরে খবর লইতে গিয়েছিলাম। ছবির ঘর অর্থাৎ তার অন্তঃকরণের যে স্মৃতিঘর, সেখানে মনে করিয়াছিলাম জীবন বৃত্তান্তের 2-4টা মোটামুটি উপকরণ সংগ্রহ করিয়া ক্ষান্ত হইব, কিন্তু দ্বার খুলিয়া দেখিতে পাইলাম জীবনের স্মৃতি জীবনের ইতিহাস নহে, তাহার কোনো এক অদৃশ্য চিত্রকরের স্বহস্তের রচনা।
তাহাতে নানা জায়গায় যে নানা রং পড়িয়াছে তাহা বাহিরের প্রতিবিম্ব নহে, সে রং তাহার নিজের ভাণ্ডারের, সেই রং তাহাকে নিজের রসে গুলিয়া লইতে হইয়াছে। সুতরাং পটের ওপর যে ছাপ পড়িয়াছে তাহা আদালতে সাক্ষ্য দিবার কাজে লাগে না। মানে আমার যে ঘটনা বা আমার যে স্মৃতি আছে সেটা কিন্তু ঐতিহাসিক সত্য নয়। আমি যেটা বলছি বা রবীন্দ্রনাথ ঠাকুর জীবনশ্রুতিতে যা বলেছেন সেটা একান্ত তার ব্যক্তিগত অভিমত, যেটা তার জীবনকে প্রভাবিত করেছিল মাত্র। তাকে ঐতিহাসিক সাক্ষ্য হিসেবে ধরে নেওয়া বা উনি এইটা বলেছিলেন মানে এইটাই ওই চন্দ্র সূর্যের মতো সত্য হয়ে যাবে, এটা একেবারেই নয়। এই স্মৃতির ভাণ্ডারে অত্যন্ত যথাযথ রূপে ইতিহাস সংগ্রহের চেষ্টা ব্যর্থ হইতে পারে, কিন্তু ছবি দেখার একটা নেশা আছে, সেই নেশা আমাকে পাইয়া বসিল। এবার উনি ভেবেছিলেন দু চারটি উপকরণ সংগ্রহ করে নিয়ে এসে কিছু একটা জানিয়ে দেবেন, কিন্তু যখন ওই স্মৃতির পাতা উল্টাচ্ছেন তখন ওই যে ছবি দেখার একটা নেশা, সত্যি অ্যালবাম দেখার মানে মানসিক স্মৃতি তো আছে, নর্মালি অ্যালবাম খুলে দেখারও বেশ নেশা আছে, পরপর ছবি দেখা। এবং যখন তোলার থেকে মানে যখন আমি একটা ছবি তুলছি সেই ছবিটা যখন হাতে আসছে সেইটা যতটা বেশি আকর্ষণীয় হচ্ছে, সেই ছবিটা যখন আমি 10 বছর পরে আবার দেখছি, আরও অনেকগুলো মানুষ আমার আশেপাশে থাকা, আরও সেদিনকার ঘটনা, আরও সেই সব পরিমণ্ডল, আরও অনেক কিছু তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। যখন পথিক যে পথটাতে চলিতেছে বা যে পান্থশালায় বাস করিতেছে, তখন সে পথ সে পান্থশালা তাহার ছবি নহে, তখন তাহা অত্যন্ত বেশি প্রয়োজনীয় এবং অত্যন্ত অধিক প্রত্যক্ষ। যখন প্রয়োজন চুকিয়াছে তখন পথিক তাহা পার হইয়া আসিয়াছে, তখনই তাহা ছবি হইয়া দেখা দেয়। আচ্ছা, খুব স্বাভাবিকভাবে তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, তার একটা প্ল্যানিং আছে, ঘুরতে গিয়ে তুমি সেই জায়গার গল্প কিন্তু করো না। ঘুরতে গিয়ে মারা কি বলে, বাড়িতে দরজা জানলা সব ঠিক আছে তো, এইটা ঠিক আছে, ওইটা দিয়ে এসেছিলিস, এইটা মনে আছে তো, এইটা মনে করে আনা হয়েছে তো, সেইটা যেখানে ঘুরতে যাচ্ছি সেইটার আলোচনা সেখানে হয় না। সেখান থেকে যখন ঘুরে চলে আসি তারপর তার স্মৃতি আলোচনা হয়, ওখানে গিয়ে কি কি করেছিলাম তখন বলতে হয় ওখানে গিয়ে তুমি ঘরের আলোচনা করেছিলে, ওখানের কোনো আলোচনাই করনি। আচ্ছা, সেটাই বলছে যে পথিক যখন চলছে তখন তার সেটা মানে যা হচ্ছে সেটা তার প্রত্যক্ষ, কারণ সে সেটাকে যাপন করছে। যখন প্রয়োজন চুকে যাচ্ছে, অর্থাৎ যখন সেটা অতীত হয়ে যাচ্ছে, যেটাতে আর যাপন করা আমার পক্ষে সম্ভব নয়, সেটা যখন সে পার করে আসছে তখন তার ছবি হইয়া দেখা দেয়। জীবনের প্রভাতে যে সকল শহর এবং মাঠ, নদী এবং পাহাড়ের ভেতর দিয়া চলিতে হইয়াছে, অপরাহ্নে বিশ্রামশালায় প্রবেশের পূর্বে তখন তাহার দিকে ফিরিয়া তাকানো যায়, তখন আসন্ন দিবাবসানের আলোকে সমস্তটা ছবি হইয়া চোখে পড়ে। মানে ওই রাত্রে শোয়ার পরে গিয়ে মনে হয় আজকে কি কি করলাম, কি কি দেখলাম, তখন সেইটা ধীরে ধীরে মাথার মধ্যে কাজ করতে থাকে। পেছনে ফিরিয়া সেই ছবি দেখার অবসর যখন ঘটিল, সেদিকে একবার যখন তাকাইলাম তখন তাহাতেই মন নিবিষ্ট হইয়া গেল। মানে এই চলতে চলতে রবীন্দ্রনাথ জীবন যাপন করার পর যখন ওই 50 বছর এসে পেছন ফিরে তার ওই 49টা বছর দেখলেন, তারপরে গিয়ে তার ফলটা প্রকাশ পেল 51 বছরে সেই 136 পৃষ্ঠার এই রচনার মধ্যে দিয়ে। সেটাতে মন আটকে গেল। মনের মধ্যে যে ঔৎসুক্য জন্মিল তাহাকে কেবলমাত্র নিজের অতীত জীবনের প্রতি স্বাভাবিক মমত্ব জনিত। অবশ্য মমতা কিছু না থাকিয়া যায় না, মানে আমার ছোটবেলা সেই জন্য কি অধিক আকর্ষণ, বলছে মমতা সেখানে থাকে, কিন্তু ছবি বলিয়া ছবিরও একটা আলাদা আকর্ষণ আছে। মানে স্মৃতিকথার মধ্য দিয়ে যেন নিজেকে বেড়ে ওঠা, নিজের চোখে ফ্ল্যাশব্যাকটা দেখা, মনে হচ্ছে কোথাও যেন যে নিজেকে চলতে ফিরতে দেখছি, এর একটা আকর্ষণ রয়েছে। উত্তররামচরিতের প্রথম অঙ্কে সীতার চিত্ত বিনোদনের জন্য প্রশ্ন আসার জন্য উপযুক্ত লাইন, লক্ষণ যে ছবিগুলো এঁকেছিল তাহার সম্মুখে উপস্থিত করিয়াছিলেন, তাহাদের সঙ্গে সীতার জীবনের যোগ ছিল বলিয়াই যে তাহা মনোহর, তাহা সম্পূর্ণ সত্য নয়। আচ্ছা, কিন্তু এই স্মৃতির মধ্যে এমন কিছুই নাই যাহা চিরস্মরণীয় করে রাখিবার যোগ্য, মানে খুব সাধারণ বিষয় যা হয়ে থাকে, কিন্তু বিষয়ের মর্যাদার ওপরেই যে সাহিত্য
নির্ভর তা নয়, মানে আমি কোনো একটা বিষয়কে গুরুত্ব দেব তার ওপর যে সাহিত্য নির্ভর করবে তা একেবারেই নয়। যাহা ভালো করিয়া অনুভব করিয়াছি তাহাকে অনুভবগম্য করিয়া তুলিতে পারিলেই মানুষের কাছে তাহার আদর আছে। আর এই যে আমি বললাম যে আমার জীবনে এইরকম কিছু নেই, যদি আমি আমার জীবনে লিখি তাহলে কেউ সেটাকে পড়বে, মানে আমি যদি আমার নিজের জীবনকে মূল্য না দিই বা সেটাকে লালিত না করি আর একজন সেটা কি করে করবে। আমি যদি সেটাকে বলি যে হ্যাঁ মানে আমি আমার জীবন নিয়ে কিছু লিখছি, তার মানে নিশ্চয়ই আমার বলার কিছু আছে। আমি যদি সেই ভাবটা না দেখাই, সামনের জন সেই ভাবটা দেখাবে না, মানে সে কেন উল্টে পড়তে যাবে। আচ্ছা, মানে আমি যা কিছু অনুভব করছি অনুভব্য করিয়া তুলিতে পারিলেই মানুষের কাছে তাহার আদর আছে। নিজের স্মৃতির মধ্যে যাহা চিত্ররূপে ফুটিয়া উঠিয়াছে তাহাকে কথার মধ্যে ফুটাইতে পারিলেই তাহা সাহিত্যে স্থান পাইবার যোগ্য। বেশ, এই স্মৃতিচিত্রগুলিও সেইরূপ সাহিত্যেরই সামগ্রী। ইহাকে জীবন বৃত্তান্ত লিখিবার চেষ্টা হিসেবে গণ্য করিলে ভুল করা হইবে। সে হিসেবে এই লেখা নিতান্তই অসম্পূর্ণ এবং অনাবশ্যক। মানে শুধুমাত্র স্মৃতিচিত্রগুলোকে যদি সাহিত্যের সামগ্রী হিসেবে রাখা যায় সেইটুকু, জীবন বৃত্তান্ত লেখার বিন্দুমাত্র চেষ্টা নেই, জীবন বৃত্তান্ত হিসেবে লেখাও হয়নি। যদি সেইটা করা হয় তাহলে ভুল করা হবে, কারণ অবশ্যই বয়স কিন্তু লাফালাফি করছে। মানে 16-র পরে 17 এসে 18ই হবে তার কোনো মানে নেই, 16-র পরে 17 এসে 12ও আছে, বয়স কিন্তু উল্টোপাল্টা হচ্ছে। সেই হিসেবে মানে সেই দিক থেকে দেখতে গেলে এই রচনা কিন্তু নিতান্তই অসম্পূর্ণ ধরছেন এবং তিনি সহজে বলে দিচ্ছেন সে কথা। আচ্ছা, দেখে নেব কয়েকটা বিষয়। আচ্ছা, যে কোনো কিছু যখন করবে না, মানে স্পেশালি এইগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে নিজেরা খুঁজতে খুঁজতে যাবে আর কি বিষয় আছে। আমি একটা কাজ করেছিলাম, মানে সেটা একটু বড় সড়ই হয়ে গেছিল, কিন্তু তার একটা ছোট ভার্সন আছে, আমি সেটা লিখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা অধ্যায় কি কি বিষয় নিয়ে রয়েছে সেইটা মনে রাখা, যাতে আর 5টার মধ্যে সেটা গুলিয়ে না যায় বা যেটা খুঁজতে না হয়। আচ্ছা, এবং সেইটা কিন্তু সূচনা অংশ তো এইটাই রয়েছে, বাকি 44টা বিষয় নিয়ে কিন্তু এখন লেখানো হবে। ঠিক আছে, হেডিং করবে শিক্ষারম্ভ। শিক্ষারম্ভ মানে শিক্ষা আরম্ভ, সেটাকে যুক্ত করে দেবে শিক্ষারম্ভ। এই অধ্যায়ে বিভিন্ন ছড়া ও কবিতার মধ্য দিয়ে শিক্ষার সূচনা এবং ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হইবার কথা বর্ণনা আছে। আচ্ছা, আরো যদি দেখতে যাই, এই যে জল পড়ে পাতা নড়ের প্রসঙ্গ তা এখানে প্রথম আছে, আদি কবির উল্লেখের কথা সেটা এখানে প্রথম রয়েছে, কৈলাস মুখুজ্জে চরিত্রটির উল্লেখ আমরা এখানে প্রথম পাচ্ছি। ঠিক আছে, যে মনোরঞ্জন করত ইত্যাদি করা। আচ্ছা, জল পড়ে পাতা নড়ে রয়েছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, সেটাও এই প্রসঙ্গেই চলে আসছে, মানে শিশুকালের দিকে তার রচনা। আচ্ছা, 3 শিশু, যে আমরা 3 শিশু একসঙ্গে বেড়ে উঠছি, তার দাদা এবং বয়োজ্যেষ্ঠ ভগিনী মানে সত্যপ্রসাদ যার কথা বলছিলাম, তাদের প্রসঙ্গ এইখানে রয়েছে। আচ্ছা, চাণক্য শ্লোক, কৃত্তিবাসী রামায়ণ, তার অনুষঙ্গ সেখানে রয়েছে ইত্যাদি প্রসঙ্গ তার মধ্যে রয়েছে। মানে আমি দেখার কথা বলছি, এইগুলো যখন একটা বিষয় যাবে এইভাবে দেখতে দেখতে যাবে।
ঘর বাহির আমি প্রত্যেকটারই মানে অল্প লেখাবো, আর বাদ বাকি এরকম মানে কানে শোনার মতো বলে দেবো, যাতে পরে যদি লিখতে চাও যাতে লিখে নিতে পারো। আচ্ছা, ঘর বাহির, লেখক এখানে ঘর বাহির মানে ঘর ও বাহির, সরি আমার বলার ভুল হয়েছে, ঘর ও বাহির, লেখক এখানে ঘর এবং বাহিরের নানা প্রকার প্রাকৃতিক দৃশ্য, নানা প্রকার প্রাকৃতিক দৃশ্য এবং বিচিত্র অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন, বিচিত্র অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। আচ্ছা, বেশ, কি কি আছে? চাকরদের অধীনে থাকার বৃত্তান্ত রয়েছে, ওই একটি সাদা জামার ওপর আরেকটি সাদা জামা পরার প্রসঙ্গ আছে শীতকাল কাটানোর জন্য, জামাতে পকেট না দেওয়ার বৃত্তান্ত আছে, জুতো আগে ছুঁড়ে দেওয়া মানে জুতো চালনা অপেক্ষা মানে সরি পদচালনা অপেক্ষা জুতো চালনা বেশি হতো সেই প্রসঙ্গ রয়েছে। আচ্ছা, ওই যে অল্প পেত সমস্তটাই নিংড়ে নিত, আর এখনকাররা সমস্ত পায় 4 আনা খায় 12 আনা ফেলা যায় সেই প্রসঙ্গ রয়েছে। শ্যাম নামক চাকরের প্রসঙ্গ রয়েছে। প্রত্যেকটা অধ্যায় যখন দেখতে দেখতে যাবে না কটা কটা ক্যারেক্টার আছে বা কোন ক্যারেক্টারকে কোন অধ্যায়ে আমরা পাচ্ছি এইগুলো লক্ষ্য করবে। শ্যাম চাকরের প্রসঙ্গ রয়েছে। আচ্ছা, ওই ঘাট বাঁধানো পুকুর মানে ওই পেনিটির ওই যে প্রসঙ্গ থাকছে সেইটা সেখানে রয়েছে। নিশি দিশি দাঁড়িয়ে রয়েছি মাথায় লয়ে জ্বর, ছোট ছেলে কি মনে কি পড়ে ওগো প্রাচীন বট সেই অংশ রয়েছে। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে সেই গানের প্রসঙ্গ মানে সেটার মধ্যে রয়েছে। পিতৃদেব ভ্রমণে গেলে ওই দরজা আটকে যে স্নান করা যে ওইখানে তার স্বাধীনতা সেই প্রসঙ্গ রয়েছে। আচ্ছা, একাধিক রয়েছে, ওই উত্তরে ঢেকি ঘর থেকে গৃহস্থলীর ওই কুল গাছ আমরার গাছ এইসবের প্রসঙ্গ সেগুলো রয়েছে। তারপরে ওই যে সমবয়স্কা খেলার সঙ্গিনী রাজার বাড়ি বলতো যে বাড়িটার উল্লেখ সেটার প্রসঙ্গ এখানে রয়েছে। দক্ষিণের বারান্দায় আতার বীজ পুঁতেছিলেন, কোন খেয়াল করবে যেখানে রোজ তিনি জল দিতেন মানে কোন দিকের বারান্দায় ছিল, কোন ফলের কথা বলা হচ্ছে সেইটা। গুণদাদার বাগানের ক্রিয়াশৈলী থেকে পাথর চুরি করে এনে যে পাহাড়ের বৃত্তান্ত, বড়দেরকে সেটা দেখানোর পরেই সেটা ঘর থেকে সাফ হয়ে গেল সেই প্রসঙ্গ। মাঘোৎসব উপলক্ষে সেই বাঁশ দেওয়ার প্রসঙ্গ, যাতে তার মনে হয়েছিল যে একটার পর একটা যদি বাঁশ টাঙিয়ে যায় তাহলে শেষ সীমানা মানে পৃথিবীর একদম তল পর্যন্ত হয়তো বা পৌঁছানো যাবে। যে সিঁড়ির ওপর সিঁড়ি লাগাইয়া ওপরে উঠে যাও, কোথাও মাথায় ঠেকিবে না। আমি ভাবিলাম সিঁড়ির সম্বন্ধে বুঝি অনাবশ্যক কার্পণ্য করিতেছে। আমি কেবল সুর চড়াইয়া বলিতে লাগিলাম আরো সিঁড়ি আরো সিঁড়ি। শেষকালে যখন বোঝা গেল সিঁড়ির সংখ্যা বাড়াইয়া কোনো লাভ নেই, তখন স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিলাম এবং মনে করিলাম এটা কেমন আশ্চর্য খবর যে পৃথিবীতে যাহারা মাস্টার মশাই তাহারাই কেবল এটা জানেন আর কেহ নয়। একটা জিনিস লক্ষ্য করবে, রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখছেন তখন তিনি যে তার এই যে ভুল ভাবনাগুলো সেগুলো সম্পর্কে তিনি জানতেন যে এটা হওয়া সম্ভব না বৈজ্ঞানিকভাবে দিক থেকে বা প্রাকৃতিকভাবে দিক থেকে, অথচ এই শিশু মনকে কোথাওকে কিন্তু তিনি শুধরে দেওয়ার চেষ্টা করেননি, কোথাও গিয়ে বলেননি আমার এইটা ভাবনা ভুল হয়েছিল, পরে যখন বয়স বাড়লো বা ইত্যাদি হলো তখন আমরা জানতে পারলাম ইত্যাদি ইত্যাদি কিছু। শিশু মনকে কিন্তু কোনোভাবে তিনি এখানে শাসন করেননি। নেক্সট চ্যাপ্টার, ভৃত্য রাজকতন্ত্র। ভৃত্য রাজকতন্ত্র, রাজকতন্ত্র। আচ্ছা, এই শিরোনাম অনুযায়ী থাকলে আবার ভুল করে করে দিও না, কারণ ওই যে ভৃত্য বলতে শ্যামের উল্লেখ পাচ্ছি, অবশ্যই শ্যাম কিন্তু এই অধ্যায়ে আসছে না, শ্যাম কিন্তু ঘরে ও বাহিরে চলে আসছে, সেইটা খেয়াল করবে। আচ্ছা, ভৃত্য রাজকতন্ত্রে লেখকদের ঘরে যে সকল ভৃত্য, লেখকদের ঘরে যে সকল ভৃত্য কাজ করত যাদের কাছে লেখক বড় হয়ে উঠেছেন, যাদের কাছে লেখক বড় হয়ে উঠেছেন তাদের কথা আছে।
এখানে উল্লেখ আছে ঈশ্বর নামে একজনের কথা। বলছে এই আমাদের শিশুকালে শাসনকর্তাদের মধ্যে অনেকেরই স্মৃতি কেবল কীর্চর আকারেই মনে পড়ে, তাহাদের বেশি মনে পড়ে না, কেবল একজনের কথা স্পষ্ট মনে জাগিতেছে, তাহার নাম ঈশ্বর। সে পূর্বে গ্রামে গুরুমশাইগিরি করিত। সে অত্যন্ত শুচি সংযত, আচারনিষ্ঠ, বিজ্ঞ এবং গম্ভীর প্রকৃতির লোক। পৃথিবীতে তাহার শুচিতা রক্ষার উপযোগী মাটি জলের বিশেষ অসদ্ভাব ছিল। এই জন্য এই মৃৎপিণ্ড মেদিনীর মলিনতার সঙ্গে সর্বদাই যেন লড়াই চলত। বিদ্যুৎ বেগে ঘটি ডুবাইয়া পুষ্করিণীর ৩-৪ হাত নিচেকার জল সে সংগ্রহ করিত। স্নানের সময় 2 হাত দিয়ে অনেকক্ষণ ধরিয়া পুষ্করিণীর ওপর তলের জল কাটাইতে কাটাইতে অবশেষে হঠাৎ এক সময় দ্রুত গতিতে ডুব দিয়া লইত, যেন পুষ্করিণীটিকে কোনো মতে অন্যমনস্ক করি দিয়া ফাঁকি দিয়া মাথা ডুবাইয়া লইছে, এই এক তার অভিপ্রায়। ঘরেও বাহিরিতে পেয়েছি শ্যামের প্রসঙ্গ, ঈশ্বরের প্রসঙ্গে পাচ্ছি ভৃত্যরাজতন্ত্র। শ্যামের প্রসঙ্গ যখন এসছে তখন লেখকরা অনেকটাই ছোট, ঠিক আছে। আর যখন এই যে বলছে গুরুমশাইগিরি করতো, এ একটু তুলনায় বড়। আচ্ছা, আর তার সঙ্গে মানে বেশ কিছু কথা বলা হচ্ছে। তার স্পেশালিটি কি, সে বরানগরকে বরাহনগর বলতো, যেটা শুনতে একটু অদ্ভুত। আচ্ছা, অমুক লোক বসে আছেন না বলে সে বলতো অপেক্ষা করছেন, ইত্যাদি ভাবে মানে ভাষাগত একটু বেশি সচেতন সে ছিল। আচ্ছা, রামায়ণ মহাভারতের প্রসঙ্গ এখানেও আছে, লবকুশের প্রসঙ্গ রয়েছে, কৃত্তিবাসের কথার উল্লেখ, মানে পুরো রামায়ণ সংক্রান্ত যাবতীয় বিষয় তা কিন্তু এখানে। কেয়ারটেকার, না কেয়ারটেকার মানে ওই রকম, হ্যাঁ হ্যাঁ, না সেরকম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ে শোনাতেন, হ্যাঁ, বৃত্তদের মাঝে বেড়ে উঠেছিলেন। মানে একে একটু শিক্ষিত দেখাচ্ছে যে সবকিছু পড়ছে মানে আসে। আচ্ছা, এখানে কিন্তু কিশোরী চাটুর্যে আবার আসছে যে দাশুরায়ের পাঁচালী অতি দ্রুত গত্যে গাইতেন, বা সেই প্রসঙ্গটাও সেরকম আসছে। আচ্ছা, আর আমাদের এই পরমপ্রাজ্ঞ রক্ষকটির যে একটি দুর্বলতা ছিল, তাহা ঐতিহাসিক সত্যের অনুরোধে অগত্যা প্রকাশ করিতে হইল। সে আফিম খাইত, এই কারণে তাহার পুষ্টিকর আহারের বিশেষ প্রয়োজন ছিল। এই জন্য আমাদের বরাদ্দ দুধ সে আমাদের সামনে আনিয়ে উপস্থিত করত। তখন সেই দুধ সম্বন্ধে বিপ্রকর্ষণ অপেক্ষা আকর্ষণ শক্তিটাই তাহার মনে অধিক প্রবল হইয়া উঠিত। আমরা দুধ খাইতে স্বভাবতই বিতৃষ্ণা প্রকাশ করিলে সে আমাদের স্বাস্থ্য উন্নতির দায়িত্ব পালন উপলক্ষে কোনো দ্বিতীয়বার অনুরোধ বা জবরদস্তি করত না। আচ্ছা, আমাদের জলখাবার সম্বন্ধেও তাহার সংকোচ ছিল। খাইতে বসিতাম, লুচি আমাদের সামনে একটা কাঠের মোটা বারকোষে রাশ্বাস করিয়া থাকিতে থাকতো, যেরকম ওই উত্তর ক্যালকাটার হয় যে বারকোষে দেওয়া হয়। প্রথমে 2-1টি খান মাত্র লুচি যথেষ্ট উঁচু হইতে সুচিতা বাঁচাইয়া আমাদের পাতে বর্ষণ করিত। দেবলোকের অনিচ্ছা সত্ত্বেও নিতান্তই তপস্যার জোরে যে বর মানুষ আদায় করিয়া লয়, সেই বরের মতো লুচি কয়েকখানা আমাদের পাতে আসিয়া পড়িত। তারপরে মোটামুটি আর দিতে হবে কিনা প্রশ্ন করিত। আমরা জানতাম কোনটা পেলে সে খুশি হবে, যে অবশ্যই যে উত্তরটা না হলে সে খুশি হবে। খাবার কেনার জন্য বরাদ্দ মতো টাকা দেওয়া হতো, জলখাবার কিনবার পয়সা ঈশ্বর পাইতো। আমরা কি খাইতে চাই প্রতিদিন সে জিজ্ঞাসা করিয়া লইতাম। জানিতাম সস্তা জিনিস ফরমাস করিলে সে খুশি হইবে। কখনো মুড়ি প্রভৃতি লঘুপথ্য, কখনো ছোলা সিদ্ধ, চিনেবাদাম ভাজা প্রভৃতি অপথ্য আদেশ করিতাম। দেখিতাম শাস্ত্রবিধি, আচার তত্ত্ব প্রভৃতি সম্বন্ধে সূক্ষ্ম বিচারে তাহার উৎসাহ যেমন প্রবল, আমাদের পথ্যাপথ্য সম্বন্ধে ঠিক তেমনটা ছিল না। মানে যে কিছু খেলে তখন তার ক্ষেত্রে খুব একটা আপত্তি হতো না, যে অত জল বাঁচিয়ে সুচিতা রক্ষা করে কাজকর্ম করছে এইসবের দিকে, মানে নিজের সম্পর্কে পরিপাটি, অন্যের বেলায় যাই হোক। আচ্ছা, নেক্সট চলো, নর্মাল স্কুল। আচ্ছা, ওরিয়েন্টাল সেমিনারি থেকে নর্মাল স্কুলে ভর্তি হওয়া, ওরিয়েন্টাল সেমিনারি থেকে নর্মাল স্কুলে ভর্তি হওয়া এবং শিশু রবীন্দ্রনাথের বিচিত্র স্কুল জীবনের অভিজ্ঞতা। ওরিয়েন্টাল সেমিনারি থেকে, ওরিয়েন্টাল সেমিনারির প্রসঙ্গ কোথায় পেয়েছিলাম?
শিক্ষারম্ভে একদম প্রথমে রয়েছে ওরিয়েন্টাল সেমিনারির কথা। সেমিনারি থেকে নর্মাল স্কুলে ভর্তি হওয়া, আর শিশু রবীন্দ্রনাথের মানে স্কুল জীবনের অভিজ্ঞতা আর কি, তার ব্যক্তিগত জীবন অভিজ্ঞতা সেটা তার মধ্যে চলে আসছে। স্কুল জীবনের অভিজ্ঞতা, বিচিত্র অভিজ্ঞতা সেগুলো। আচ্ছা, সেই রেলিংকে মারার বৃত্তান্ত সেখানে রয়েছে, যে রেলিংকে দুষ্টু ছাত্র ভেবে সে শাস্তি দিত, সেই সব বিষয়গুলো রয়েছে। বলছে নর্মাল স্কুলে ভর্তি হলে অত্যন্ত অল্প বয়সে ইত্যাদি ইত্যাদি, সেখানে ফার্স্ট অংশটা তো থাকছে। আচ্ছা, প্রেয়ারের সময় যে লাইনটা হতো, যে যেটাকে ওই কলকি পুলকি ইত্যাদি ভাবে বুঝতে না পেরে তিনি গাইতেন, কিন্তু ওইটা যে কিসের রূপান্তর এখনো তিনি বুঝতে পারেননি, যে কলকিটা কি ছিল, কারণ বাকিটা তিনি উদ্ধার করতে পেরেছেন, এই ফুল অফ গ্লি সিঙ্গিং মেলি এইগুলো তিনি উদ্ধার করতে পেরেছেন, কিন্তু কলকিটা কেন বলতেন সেইটা তিনি এখনো বুঝে উঠতে পারলেন না। আচ্ছা, এখানে আছে ছুটির সময় আমি চাকর লইয়া দোতলায় রাস্তার দিকে এক জালনায় একলা বসিয়া কাটাইতাম, মনে মনে হিসাব করিতাম 1 বৎসর 2 বৎসর 3 বৎসর আরো কত বছর এরকম ভাবে কাটিবে ইত্যাদি চললো এখানে। আচ্ছা, এখানে আসছে মধুসূদন বাচস্পতির কথা, যে যার নিকট আমাদের বাংলার বাৎসরিক পরীক্ষা হলো, সকল ছেলের চেয়ে আমি বেশি নম্বর পাইলাম। আমার ক্লাসের শিক্ষক কর্তৃপক্ষ পুরুষের কাছে জানাইলেন যে পরীক্ষক আমার প্রতি বিশেষ পক্ষপাত করিয়াছেন। দ্বিতীয়বার আমার পরীক্ষা হইল, এবার স্বয়ং সুপারিনটেন্ডেন্ট পরীক্ষকের পাশে চৌকি লইয়া বসিলেন। এবারেও ভাগ্যক্রমে আমি উচ্চ স্থান পাইলাম। এত কিছু হচ্ছে, মনে হয় পড়াশোনায় খারাপ থাকাটা মনে হয় দুর্নামই বটে, মানে যতদিন তার ইচ্ছে ছিল ততদিন ঠিকঠাক পড়েছে, জোর জবরদস্তিটা মানেননি। যাই হোক, মধুসূদন বাচস্পতির কথা উল্লেখ আসছে, যিনি বাংলার শিক্ষক ছিলেন। আচ্ছা, নেক্সট পরেরটা, কবির রচনারম্ভ। কবির রচনারম্ভ মানে রচনা আরম্ভ যে সেকশনটা, সেইটা কবির রচনারম্ভ। আচ্ছা, আর একটা জিনিস আমি মনে হয় করে গেছি, ওই যে একদম প্রথম অংশে ছিল না যে আমরা 3 জন বালক বড় হচ্ছি একসঙ্গে, একজন তো রবীন্দ্রনাথ, একজন ভাগ্নে সত্যপ্রসাদ, আর একজন শুধু দাদা আমি নাম উল্লেখ করিনি, ওটা সোমেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, মানে রবীন্দ্রনাথের ঠিক আগে যার জন্ম একদম। না, হ্যাঁ 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 হ্যাঁ, শিক্ষারম্ভতে 3 জন ছিল, 3 বালকের কথা বলা হচ্ছে, যারা হ্যাঁ, 3টে বালকের কথা, যারা তার আগে মানে কবি আর কি যার সঙ্গে কেঁদে কেটে জোর করে স্কুলে ভর্তি হয়েছিলেন, এবং যে ক্ষেত্রে তাকে একজন শিক্ষক বলেও ছিলেন যে এখন ভর্তি হওয়ার জন্য যতটা কার্য, এরপরে না যাওয়ার জন্য ততটা কাটতে হবে বলেছিলেন। সেই সময় বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি হারে হারে। আচ্ছা, লেখক 3 জন বালক, একজন রবীন্দ্রনাথ, একজন সোমেন্দ্রনাথ, সোমেন্দ্রনাথ মানে তার ছোড়দা যদি বলি, ছোড়দা, আর 3 নম্বর হচ্ছে তার ভাগিনেও সত্যপ্রসাদ। তৃতীয় বালক হচ্ছে সত্যপ্রসাদ। সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়, আমি সেটাই মনে করতে পারছিলাম না। সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়, ইনি হচ্ছেন সৌদামিনী দেবীর পুত্র, জ্যেষ্ঠ পুত্র। আচ্ছা, চলো, লেখক 7-8 বছর বয়সে, লেখক 7-8 বছর বয়সে ভাগিনেয়
জ্যোতিপ্রকাশ, এবং অন্যান্য মানুষের উৎসাহে কবিতা রচনার সূত্রপাতের কথা। কবিতা রচনার সূত্রপাতের কথা। এই যে জ্যোতিপ্রকাশের কথা বলা হচ্ছে, এর দাদু হচ্ছে গিরীন্দ্রনাথ, মানে দেবেন্দ্রনাথ ঠাকুরের এক ভাই গিরীন্দ্রনাথ, গিরীন্দ্রনাথের কন্যা কাদম্বিনী, কাদম্বিনীর পুত্র হচ্ছে জ্যোতিপ্রকাশ। এইভাবে যাচ্ছে। আচ্ছা, জ্যোতিপ্রকাশকে দিয়েই শুরু। আমার থেকে বয়সে তখন 7-8 বছরের বেশি হইবে না। আমার এক ভাগিনীও শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ, আমার চেয়ে বয়সে একটু বড়। তিনি তখন ইংরেজি সাহিত্যে প্রবেশ করিয়া খুব উৎসাহের সঙ্গে হ্যামলেটের স্বগতোক্তি আওড়াতেন। হ্যামলেটের প্রসঙ্গ আছে এই অধ্যায়ের মধ্যে। আচ্ছা, তিনি বলেছিলেন একদিন দুপুরবেলা তাকে ঘরে ডেকে তোমাকে পদ্য লিখিতে হবে, পদ্য লিখিতে হবে সেটা যেমন বলেছিলেন, আবার বলেও দিয়েছিলেন যে পয়ার ছন্দে 14 অক্ষরের রীতি, মানে রীতি বুঝিয়ে ঠুজিয়ে দিয়েছিলেন, মানে মধুসূদনের যেরকম ছন্দের, এই মধুসূদন না, মধুসূদন তো অমিত্রাক্ষর, পয়ার তো চলেই আসছে ওই মহাভারতের কথা অমৃত সমান থেকে। বেশ, 14 অক্ষরের পয়ারের কথা বলে দিয়েছিলেন এবং খেয়াল রাখবে দুপুরবেলা বলেছিলেন। আচ্ছা, চোর ধরা পড়েছিল ইত্যাদি প্রসঙ্গ সে তো রয়েছে ছোটখাটো। আর কি থাকছে? রচনা আরম্ভ। আচ্ছা বেশ, আচ্ছা হ্যাঁ বেশ, সেই সময় ন্যাশনাল পেপার পত্রের এডিটর নবগোপাল মিত্র তাদের বাড়িতে আসা যাওয়া করতেন। তিনি তখন, মানে নবগোপাল বাবুকে তার দাদা গ্রেপ্তার করে নিয়ে বলেছিলেন নবগোপাল বাবু, রবি একটা কবিতা লিখিয়েছে, শুনুন না। আচ্ছা বেশ, সেই কবিতা তখন পকেটেই ঘোরাফেরা করতো, পকেট থেকে বার করে বারবার এক হয়ে তখন বলছেন যে নিজেই লেখক, মুদ্রাকর, প্রকাশক, এই তিনে এক, একে তিন হইয়াছিলাম। বিজ্ঞাপন দেওয়ার কাজে দাদা হচ্ছে আমার সহযোগী। পদ্মের ওপরে একটা কবিতা লিখেছিলাম, সেটি দেউরির সামনে দাঁড়াইয়া বেশ উৎসাহিত উচ্চ কণ্ঠে নবগোপাল বাবুকে শুনাইয়া দিলাম। তিনি একটা হাসিয়া বলিলেন বেশ হইয়াছে, কিন্তু ওই দ্বিরেফ শব্দটার মানে কি? দ্বিরেফ এবং ভ্রমর দুটোই 3 অক্ষরের কথা। ভ্রমর শব্দটা ব্যবহার করলে ছন্দের অনিষ্ট হতো না, কিন্তু ওই প্রথমে মনে হয় না যে কঠিন ভাষা দিয়ে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে, অনেকটা ওনার সেরকম, যে ভ্রমরের আরেকটি প্রতিশব্দ দ্বিরেফ, সেইটা ব্যবহার তিনি করেছিলেন। আচ্ছা, ন্যাশনাল পেপার পত্রের উল্লেখ আছে, পত্রের সম্পাদক নবগোপাল মিত্র, তার উল্লেখও এর মধ্যেই রয়ে যাচ্ছে। নেক্সট অংশ, নানা বিদ্যার আয়োজন। এই সেকশনটা হচ্ছে অনেক কিছু আছে এর মধ্যে। নানা বিদ্যার আয়োজন, বিভিন্ন বিষয়ে শিক্ষার সূচনা এই অংশে। বিভিন্ন বিষয়ে শিক্ষার সূচনা এই অংশে, যেমন নীলকমল ঘোষাল, অঘোর বাবু, নীলকমল ঘোষাল, অঘোর বাবু, বিষ্ণু, হেরম্ব তত্ত্বরত্ন, প্রমুখ শিক্ষক দ্বারা, তত্ত্বরত্ন, তত্ত্ব, হ্যাঁ তয় তয় ব, তত্ত্বরত্ন প্রমুখ শিক্ষক দ্বারা, প্রমুখ শিক্ষক দ্বারা রবীন্দ্রনাথ নানা বিষয়ে পড়েছেন, বা রবি ঠাকুর নানা বিষয়ে পড়েছেন। এছাড়া তিনি গান শিখেছেনও এই সময়, গান শিখেছেনও এই সময়।
তোমাদের একটা ফোন থেকে ক্লাস কানেক্ট করো তো। তিনি গান শিখেছেন এই সময়। আচ্ছা, দেখবে তোমাদের যে নোটসটা দেওয়া হবে সেখানে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষক আর কি কি বিষয়ে তারা পড়াতেন সেগুলোর একটা তালিকা করে দেওয়া আছে আলাদা করে, সেই অংশগুলো লিখে রাখবে। আর মানে সেটা তো লেখাই রয়েছে অলরেডি, সেটা লিখে রাখবে। অ্যাপ ওপেন হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, আর পাশে পাশে না যে নামগুলো যেগুলো পাবে সেগুলোর পাশে পাশে তাহলে অধ্যায়গুলো এইভাবে সেট করে রাখবে, তাহলে পড়ার ক্ষেত্রে সুবিধা হবে। যেরকম নীলকমল ঘোষাল, তিনি ওই চারুপাঠ, প্রাণী বৃত্তান্ত, বস্তু বিচার এইসব বিষয়গুলো পড়াতেন। আর কার কথা বললাম, অঘোরবাবু। অঘোরবাবু ইংরেজি পড়াতে আসতেন, বিষ্ণু গান শেখাতে আসতো, হেরম্ব তত্ত্বরত্ন তিনি মুগ্ধবোধ পড়াতে আসতেন, এই রকম বিষয়গুলো রয়েছে। আচ্ছা, বেশ। নানাবিদ্যার আয়োজনের মধ্যে প্রথমেই আচ্ছা এখানে বলছে যে নর্মাল স্কুলের শিক্ষক নীলকমল ঘোষাল তিনি বাড়িতে পড়াতে আসতেন। তার শরীর ক্ষীণ, শুষ্ক, কণ্ঠস্বর তীক্ষ্ণ, প্রত্যেকের কিন্তু চেহারার বর্ণনাও তার মধ্যে রয়েছে। যেমন মনুষ্য জন্মধারী একটি ছিপছিপে বেতের মতো মনে হতো। সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত আমাদের শিক্ষাভার ছিল তার ওপর। এই যে চারুপাঠ, বস্তুবিচার ইত্যাদি করে মাইকেলের মেঘনাদ বধ কাব্য পর্যন্ত তার কাছে পড়া। আমাদিগের বিচিত্র বিষয় শিক্ষাদানের জন্য সেজ দাদার বিষয় উৎসাহ ছিল, মানে আমাদের হেমেন্দ্রনাথ ঠাকুরের উৎসাহ ছিল। তারপরে ভোরের অন্ধকার থাকতেই পালোয়ানির কাজ করতে ইত্যাদি হতো। সেই মাটি মাখা শরীরেই মেঘনাদ বধ কাব্য পড়তে হতো। তারপরে ড্রয়িং, জিমনাস্টিকের মাস্টার লয়ে বসতেন। সন্ধ্যার সময় ইংরেজি পড়াবার জন্য অঘোরবাবু আসতেন। রাত 9টার পরে ছুটি। রবিবার সকালে বিষ্ণুর কাছে গান শিখিতেন। এইভাবে যে ক্রমে দেওয়া আছে সেই ক্রমটাও কিন্তু বইয়েরই ক্রম, মানে এই ক্রমে টিচারদের নাম আছে সেটাও দেখবে, মানে দেখতে দেখতে অবস্থা খারাপ। যাই হোক, মানে সেগুলো দেখার বিষয়। তাছাড়া এই যে ক্যাম্বেল মেডিকেল স্কুলের একটি ছাত্র কোনো এক সময় অস্থিবিদ্যা শিখিতে আরম্ভ করিলাম, তো ওই তারের জোড়া দিয়ে নরকঙ্কাল কিনে আনা ইত্যাদি কথা আছে। যে অস্থিবিদ্যার হারের নাম একদিকে শিখছে, অন্যদিকে বোপদেবের সূত্রও তার সঙ্গে সঙ্গে চলছে, সেই প্রসঙ্গগুলো পরপর আস্তে আস্তে যাচ্ছে। আচ্ছা, ইত্যাদি বিষয় রয়েছে। আচ্ছা, নেক্সট বাহিরে যাত্রা। বাহিরে যাত্রা ডেঙ্গুর জন্য লেখক প্রথমবার পরিবারের সঙ্গে বাইরে যান। পরিবারের সঙ্গে বাইরে যান। পেনেটিতে ছাতুবাবুর বাগানে আশ্রয় নেন। ছাতুবাবুর বাগানে আশ্রয় নেন। ছাতুবাবু কে বলতো? হ্যাঁ, ছাতুবাবু লাটুবাবু তো ছিল নাটকের ক্ষেত্রে এরকম, সে তো আছে। তাদের মানে বাড়িটা এই কারণে বলা হচ্ছে, মানে দুর্গাপুজোর জন্য বিখ্যাত। ছাতুবাবু লাটুবাবু, ছাতুবাবু হচ্ছে আশুতোষ দেব। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আর আছে বাগানের গঙ্গা তীরের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা। বাগানের গঙ্গা তীরের, মানে ছাতুবাবুর বাগান বাড়িতে আশ্রয় নিতেন, সেই বাগান বাড়ির মানে গঙ্গা তীরের বর্ণনা। ছাতুবাবু হচ্ছে আশুতোষ দেব।
আচ্ছা, এইটা পড়তে গিয়ে আমি মানে অবাক হয়েছিলাম। আমি মানে আগে পুরনো যত গল্প টল্প ইত্যাদি যা থাকতো মানে পড়ার ক্ষেত্রে ম্যালেরিয়ার নামটাই পেতাম, ডেঙ্গু যে তখনও ছিল এইটা বিষয়টা খুব আশ্চর্যজনক। আচ্ছা, এই পেনেটি কিন্তু আমাদের পানিহাটি যাকে বলা হয় আজকের দিনে, সেই পেনেটি হচ্ছে পানিহাটি। বেশ, এখানে উল্লেখ রয়েছে গঙ্গাতীরের বর্ণনা ইত্যাদি এসবই রয়েছে। অধ্যায় ভিত্তিক প্রশ্নের, হ্যাঁ, হুম, 45টা, হুম, সেখান থেকে ওই যে বলেছিলাম না, ওই যে রামায়ণের উত্তরামচরিতের ওই যে সীতাকে দেখানো যে প্রসঙ্গটা আছে, ওই যে ছবি দেখিয়েছিল, সেই প্রসঙ্গটা থাকতে পারে, মানে থাকার জন্য আছে। বা দাঁড়াও আমি বলে দিচ্ছি, সেটা রয়েছে। তারপরে মানে মোটামুটি কেন তিনি আত্মজীবনী বলছেন বা আত্মজীবনী বলছেন না তার উল্লেখটা এখানে বেশি রয়েছে, মানে একটু তত্ত্ব কথা এখানে রয়েছে। এইটা ঠিক জীবন কথা নয়, এইটা একটু তত্ত্ব কথা, মানে কি লিখছেন তিনি তার কথা এইরকম। আর সবশেষে ওই যে কনক্লুশন, এটাকে জীবন বৃত্তান্ত লিখিবার চেষ্টা বলে গণ্য করলে ভুল করা হইবে ইত্যাদি ইত্যাদি। অনেক সময় বলাও হয়ে থাকে যে এই পংক্তিটা একটি পত্রে তিনি এঁকে লিখে পাঠিয়েছেন, কিন্তু এটা কিন্তু পত্রে না, এটা কিন্তু সূচনা অংশে রয়েছে। মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি শুরু হচ্ছে সেখান থেকে। আচ্ছা, আচ্ছা, এই অংশের মধ্যে সেরকম কিছু নেই, খুব সাধারণ বিষয়, মানে নর্মালি বক্তব্য এমনি যখন রয়েছে, কিন্তু যেসবের কথা বলা হচ্ছে তিনি উল্লেখ করে দিচ্ছেন সে হয়তো আজ থেকে 40 বছরের কথা। মানে এই পর্বে দাঁড়িয়ে, মানে আমরা বাহিরে যাত্রার যে পর্ব, প্রায় ধরে নিতে পারি 8-9 বছরের রবীন্দ্রনাথ, যদি অ্যাকচুয়াল হিসাবে হয়। মানে তিনি বলছেন তার থেকে এখানে 40 বছর আগেকার, মোটামুটি 1-49-এর জীবন, মানে ওই 8-9-10 এই পর্বের রবীন্দ্রনাথের কথা হচ্ছে বাহিরে যাত্রার মধ্যে। বয়সের উল্লেখ অবশ্য নেই, কিন্তু মোটামুটি 8-10 বছরের বালক রবীন্দ্রনাথ। আচ্ছা, নেক্সট কাব্যচর্চা। আচ্ছা, এই অধ্যায়ে আর কি অবশ্যই রবি ঠাকুরের কাব্যচর্চার সূচনা এবং সাতকড়ি দত্ত গোবিন্দবাবু এবং সাতকড়ি দত্ত গোবিন্দবাবু, এই গোবিন্দবাবু হচ্ছে নর্মাল স্কুলের সুপারিনটেন্ডেন্ট ছিলেন, প্রমুখের উৎসাহে আর প্রেরণায় তার কবিতা লেখার বা চর্চার সূত্রপাত। কবিতা রচনার সূত্রপাত। বেশ কিছু কবিতার উল্লেখ এখানে রয়েছে, যেরকম বলা হচ্ছে যে সাতকড়ি দত্ত মহাশয়, মানে যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন, তিনি বলতেন কি তার জানার পর থেকে তিনি 2-1 লাইন করে তাকে বলে দিতেন এবং পরের দিন বলতেন যে সেই অংশটাকে মিলিয়ে আনতে। এই যেরকম বলেছিলেন যে রবি করে জ্বালাতন আছিল সবাই, বরসা ভরসা দিল আর ভয় নাই, বলেছিল এর পরের 2 লাইন লিখে আনতে নিজের মতো করে। উনি লিখেছিলেন মিনগণ হীন হয়েছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে, মানে এই রকম ধরনের। তারপরে বিখ্যাত সেই আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলে দলি, সে তো আছে। আরেকটা অংশ আছে যেটা ওনাকে বলা হয়েছিল কপল বাহিয়া যায় চোখের জলে। উনি কপল আর কপাল এই দুটোর মধ্যে ভাগ করতে পারেনি। কপল অর্থাৎ গাল, মানে আমাদের গণ্ডদেশ বলি, আর উনি ভেবেছেন কপাল। পরের লাইন উনি করেছেন পা দুটি বাঁধে শিউলির ডালে, শিউলির ডালে বাঁধলে তাহলেই চোখের জল উল্টো দিকে পড়ে কপাল ভাসবে, এইটা উনি করেছিলেন। আচ্ছা, যাই হোক, মানে এইটা নিয়েও কথা আছে তার ছেলেবেলার মধ্যে, এই সব উল্লেখগুলো তিনি কপল আর কপাল এই দুটো, তা ওইটার ইকুয়েশনটা ওনার কাছে একটু উল্টোপাল্টা হয়ে গেছে। আচ্ছা, বেশ, নেক্সট শ্রীকণ্ঠ বাবু।
শ্রীকণ্ঠবাবু। আচ্ছা, তার পিতার বন্ধু এবং লেখকের একজন মনোযোগী শ্রোতা। এবং শ্রীকণ্ঠবাবুর ক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল তিনি সব বয়সের বন্ধু, মানে শ্রীকণ্ঠবাবু তার পিতারও বন্ধু, তার দাদাদেরও বন্ধু, এমনকি তারও বন্ধু হওয়ার অসামান্য ক্ষমতা এই ব্যক্তিটির মধ্যে। শ্রোতা, একজন মনোযোগী শ্রোতা। আচ্ছা, বলছেন তিনি সেকালের ফরাসি পড়া একজন রসিক মানুষ, ইংরেজির ধারতেন না। তার বাম পাশে নিত্য সঙ্গিনী ছিল একটি গুড়গুড়ি, কোলে কোলে সর্বদাই ফিরিত একটি সেতার, কণ্ঠে তার গানের বিশ্রাম ছিল না। এই হচ্ছে তার অবস্থান। আসর জমিয়ে তুলতে পারতেন ইত্যাদি করা হয়েছে, বারবার করে বলেছিলেন ইত্যাদি কিছু। আচ্ছা, এই যেখানে উল্লেখ আছে, এই বৃদ্ধটি যেমন আমার পিতার তেমনি দাদাদের তেমনি আমারও বন্ধু, আমাদের সকলের সঙ্গে তার বয়স মিলিত। আচ্ছা, একটি ব্রহ্মসঙ্গীতের উল্লেখ আছে, সেই অন্তরতর অন্তরতম তিনি যে এই গানটা মানে তিনি খুব গাইতেন এবং সেটার উল্লেখ থাকছে। আচ্ছা, আর আচ্ছা, গান সম্বন্ধে আমি শ্রীকণ্ঠবাবুর প্রিয় শিষ্য ছিলাম। তাহার একটা গান ছিল ময় ছোড়ো ব্রজকি বাঁশুরি। এই গানটি আমার মুখে সকলকে শোনাইবার জন্য তিনি আমাকে ঘরে ঘরে টানিয়া লইয়া বেড়াতেন। আমি গান ধরিতাম, তিনি সেতারে ঝংকার দিতেন এবং যেখানটিতে গানের প্রধান ঝোঁক ময় ছোড়ো সেইখানটাতে মাতিয়া উঠে তিনি নিজে যোগ দিতেন এবং অবিশ্রান্তভাবে ফিরিয়ে ফিরিয়ে আবৃত্তি করতেন। মানে এই গানটি কথকের কণ্ঠে শোনা তার কাছে খুব আগ্রহ ছিল। আরেকটি গান, তাহার কন্যার কাছে শুনিতে পাই আসন্ন মৃত্যুর সময়ও কি মধুর তব করুণাপ্রভ গানটি গাহিয়া তিনি চিরনীরবতা লাভ করেছিলেন। মানে মৃত্যুর সময়ও তিনি গান গাইছেন। তিনটি গানের উল্লেখ কিন্তু এখানে হয়েছে। আচ্ছা, তার মধ্যে এখানে উল্লেখ করছেন এই অন্তরতম আর অন্তরতর, এটাকে একটু পরিবর্তন করেছেন, তার উল্লেখ আছে। যাই হোক, নেক্সট, বাংলা শিক্ষার অবসান। এখানে এসে বাংলার পরিবর্তে ইংরেজি শিক্ষার সূত্রপাত ঘটছে। ইংরেজি শিক্ষার সূত্রপাত ঘটছে। আচ্ছা, নীলকমল বাবুকে এখানে এসে বাদ দেওয়া হয়। নর্মাল স্কুল ত্যাগ, নর্মাল স্কুল ত্যাগ এবং বেঙ্গল একাডেমিতে ভর্তি। নর্মাল স্কুল ত্যাগ এবং বেঙ্গল একাডেমিতে ভর্তি। আচ্ছা, তাহলে প্রথম ভর্তি হয়েছিলেন ওরিয়েন্টাল সেমিনারিতে, কোন অধ্যায়? শিক্ষারম্ভ। তারপরে আসছেন নর্মাল স্কুলে, কোন অধ্যায়? নর্মাল স্কুলই অধ্যায়টার নাম। আর বেঙ্গল একাডেমিতে থার্ড তার স্কুল, যেটা হচ্ছে বাংলা শিক্ষার অবসান, সেখানে। আচ্ছা, খেয়ালও রাখতে পারো বাংলা শিক্ষার অবসান হচ্ছে অথচ স্কুলের নাম বেঙ্গল একাডেমি। ঠিক আছে, এটা একটু অন্যরকম, এটা একটু অড ইয়ে, তাতেই মনে রাখার জন্য ভালো। আচ্ছা, এখানে উল্লেখ থাকছে যে অক্ষয় কুমার দত্তের পদার্থবিদ্যা শেষ করে মেঘনাদ বধ, মানে ওই যে যেহেতু বলা হচ্ছে যে নীলকমল ঘোষালকে সেখানে বাদ দেওয়া হয়েছে, বলছেন যে ঠিক আছে, মেঘনাদ বধটাও খুব একটা আরামের বিষয় ছিল না। আচ্ছা, শিক্ষক কিশোরী মোহন মিত্র রচিত আমার পিতামহের ইংরাজি জীবন পড়িতে চাহিয়েছিলেন। আমার সত্যপ্রসাদ সহপাঠী ভাগিনেয় সত্যপ্রসাদ সাহসে ভর করিয়া পিতৃদেবের নিকট হইতে বইখানি চাহিয়া আনিয়েছিলেন। এইসব প্রসঙ্গ রয়েছে। আচ্ছা, এবং যিনি সাহস করে আমাদের দীর্ঘকাল বাংলা শেখার ব্যবস্থা করছেন সেই আমার সর্বপ্রথম উদ্দেশ্যে আছে। বলছে যে
আচ্ছা, তাদের বাংলা শিক্ষার জন্য বলছে যখন চারিদিকে খুব কষিয়া ইংরাজি পড়াইবার ধুম পড়িয়া গিয়াছে, তখন যিনি সাহস করিয়া আমাদিগকে দীর্ঘকাল বাংলা শিখাইবার ব্যবস্থা করিয়াছিলেন, সেই আমার স্বর্গগত শেষদাদার উদ্দেশ্যে সকৃতজ্ঞ প্রণাম। এই শেষদাদা হেমেন্দ্রনাথ ঠাকুর। তাহলে যে সময় রবীন্দ্রনাথ ঠাকুর জীবনশ্রুতি লিখছেন তখন হেমেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু ঘটে গিয়েছিল। হেমেন্দ্রনাথ ঠাকুরের আরেকবারও উল্লেখ ঘটেছে শেষদাদা হিসেবে। কখন বলো তো? যখন তাদের শরীরচর্চা করাতেন, ওই ভোর সন্ধ্যাবেলায় উঠে সেই গায়ে মাটি লাগা অবস্থাতেই ওই মেঘনাদবধ কাব্য পড়তে বসতেন, যেই অংশটাতে রয়েছে। এভাবে মানে দেখতে দেখতে মানে লিঙ্ক করতে করতে যাবে, যখন একজনকে পাবে তখন আরেকজনকে কোথায় পেয়েছো। আচ্ছা, বিষ্ণুর উল্লেখ এখানে আবারও আসছে কয়েকটি। কাফি রাগের উল্লেখের কথা বলা হচ্ছে। আচ্ছা, ভ্রান্তিবিলাসের কথা বলা হচ্ছে, মানে প্রহসন অভিনয় হয়েছিল যেটা ভ্রান্তিবিলাস, আমার ভগিনী ও সত্যপ্রসাদ ইত্যাদি কি অভিনয়ের কথা সেখানে বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে বলে দিচ্ছে যে সময়ের কথা লিখিতেছিলাম ঘটনাটি তাহার পরবর্তীকালে, তখন আমার বয়স বোধ করি 12-13 হইবে। এই অংশেও কিন্তু বয়সের উল্লেখ দিয়ে দিচ্ছে। আচ্ছা, কোনো একজন প্রফেসর কি একটি অসাধ্য সাধন অপেক্ষাকৃত সহজ পন্থা বলে ফেলেছিলেন সেটাকে পরীক্ষা করবার জন্য। আচ্ছা, কিভাবে আচ্ছা পরীক্ষা করতে হয়েছিল কি, মনসা সিজের আঠা 21 বার বীজের গায়ে মাখাইয়া শুকায়া লইলে যে সে বীজ হইতে 1 ঘন্টার মধ্যে গাছ বাহির হইয়া ফল ধরিতে পারে, এ কথা কে জানিত? কিন্তু যে প্রফেসর ছাপার বই বাহির করিয়াছে তাহার কথা একেবারে অবিশ্বাসী উড়িয়ে দেওয়া চলে না। যাই হোক, এইসব তিনি চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই আটি থেকে আর গাছ বেরোয়নি। যেরকম ভাবে অপুও কল্পনা করেছিল ওই শকুনের ডিমের ভেতর যদি পারদের শীষে রেখে যেটা ওইটাকে রোদে দেওয়ার পর সেটাকে যদি মুখে রাখা হয় তাহলে শূন্য মার্গে বিচরণ করা যাবে, ওরার টেকনিক। আচ্ছা, সর্বসার সংগ্রহ বোধহয় গ্রন্থটার নাম ছিল, বাবার পেটারি থেকে যেটাকে সে বার করেছে। আচ্ছা, পথের পাঁচালীও তো রয়েছে আমাদের উপন্যাস হিসাবে। হ্যাঁ, পথের পাঁচালী আছে তো, বেশ আছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট দেখি পরের অধ্যায়, পিতৃদেব। আচ্ছা, তার পিতার অধিকাংশ সময় বাড়িতে না থাকা, তার পিতার অধিকাংশ সময়ে বাড়িতে না থাকা, কথা আর কি, মানে না থাকার প্রসঙ্গ। লেনুর প্রসঙ্গ বলা হচ্ছে তার পিতার অল্প বয়স্ক এক পাঞ্জাবি চাকরের কথা, সেই লেনুর প্রসঙ্গ। আর আচ্ছা, পিতার কাছে প্রথম চিঠি লেখা, পিতার কাছে প্রথম চিঠি লেখা, তাদের উপনয়নের প্রসঙ্গ, আর এই সময় ইংরেজি বাংলা সংস্কৃত বিষয়ে তারা গ্রন্থপাঠ করেছিলেন সেই কথাগুলোর উল্লেখও রয়েছে। ইংরেজি বাংলা সংস্কৃত 3টি বিষয়ে গ্রন্থপাঠ করতেন বা করেছিলেন, সেই প্রসঙ্গগুলো সেখানে রয়েছে। আচ্ছা, সেই 3 সন্তানেরই একই সঙ্গে উপনয়ন হলো, মানে তারা এই যে 3 বালক বেড়ে উঠছে যে সেরকম, এবং তাদের তুলনা করার জন্য শারদত্ত সারঙ্গরবের প্রসঙ্গ টানা হয়েছে। এই শারদত্ত আর সারঙ্গরবের প্রসঙ্গ আমরা পাই অভিজ্ঞান শকুন্তলমে, যে দুজনকে পাঠানো হয়েছিল শকুন্তলার সঙ্গে, অনুসূয়া প্রিয়ঙ্গদাকে তো অবশ্যই পাঠানো হয়নি, এদের দুজনকে পাঠানো হয়েছিল, একজন একটু কটুভাষী আর একজন একটু বুদ্ধিধরে। যাই হোক, আচ্ছা, ওল্ড কিউরিও শপের উল্লেখ রয়েছে এখানে, ইত্যাদি ইত্যাদি এত কিছু রয়েছে। কুমার সম্ভবের একটি শ্লোক এখানে উল্লেখিত আছে, সেই বিষয়গুলো থাকছে, গায়ত্রী মন্ত্রের প্রসঙ্গ রয়েছে ইত্যাদি।
আচ্ছা বেশ, নেক্সট আসি হিমালয় যাত্রা। হিমালয় যাত্রা, আচ্ছা অবশ্যই হিমালয়ের বর্ণনা, তার সঙ্গে হচ্ছে যে কিশোরী চাটুর্যের সঙ্গে হিমালয় থেকে ফিরে আসা, পিতার সঙ্গে হিমালয় যাত্রা, পিতার সঙ্গে হিমালয় যাত্রা এবং কিশোরী চাটুর্যের সঙ্গে ফিরে আসার ঘটনা বা বৃত্তান্ত যাই বলি না কেন তার উল্লেখ আছে। ফিরে আসা, আচ্ছা প্রথম রেলগাড়ি চড়ার অভিজ্ঞতা এখানে হয়েছিল। আচ্ছা আচ্ছা এই সঙ্গে পিতার সঙ্গে একাধিক ইত্যাদি বলার কথা। আচ্ছা পিতার সঙ্গে তার সম্পর্ক, কাজকর্মের ভার ইত্যাদি, যেমন সোনার ঘড়ি দম দেওয়ার কথা বলা হয়েছিল, লেখক এত দায়িত্ব সহকারে দম দিতেন যে সেটা খারাপই হয়ে গেল কিছুদিন পরে। আচ্ছা কিছু পয়সার হিসাব রাখার কথা বলা হয়েছিল এবং তাতে তার পিতার অভিমত ছিল, তোমাকেই দেখিতেছি আমার ক্যাশিয়ার রাখিতে হইবে, তোমার হাতে আমার টাকা বাড়িয়া ওঠে, মানে খরচ করার পরে টাকা বেড়ে যায়, মানে হিসাবের গন্ডগোল আর কি হয়েছে, এই সব ছোটখাটো বিষয়গুলো একটু দেখবে। আচ্ছা সেই নীল খাতাটার প্রসঙ্গ বলা হয়েছে, নীল খাতাটি বিদায় করিয়া একখানা লেটস ডায়েরি সংগ্রহ করেছি। নীল খাতার বৃত্তান্ত এর আগে যখন প্রথম ওই আঁকাবাঁকা অক্ষরের প্রথম কবিতা লেখা, যখন ওই সত্যপ্রসাদ ওই যে বলেছিল না পয়া ত্রিপদীতে কবিতা লেখা হবে আর ওই দিরেফ ভ্রমণের প্রসঙ্গ, ওই সময় এসছে নীলখাতার কথা একবার, যে নীলখাতায় তিনি প্রথম কবিতা লেখা শুরু করছেন, আর এই অংশে এসে নীলখাতাটা বিদায় হয়ে যাচ্ছে। আচ্ছা পৃথ্বীরাজের পরাজয়, মানে বীররসাত্মক কাব্য একটা রচনার চেষ্টা, সেই অংশগুলো রয়েছে ইত্যাদি। গুরুদ্বারের ভ্রমণের উল্লেখ আছে, বেহাগে ব্রহ্মসঙ্গীতের এখানে একটি উল্লেখ আছে, তুমি বিনা কে প্রভু সংকট নিবারে, তোমাদের প্রতিটা অধ্যায় ধরে কোন কোন গান বা কবিতার উল্লেখ আছে তারও একটা তালিকা আমি দিয়ে দিয়েছি, মানে ওইগুলো রয়েছে, ওগুলো কিছু করতে হবে না, এবং সেগুলোর সোর্স কোথাকার সেটাও সেখানে দেওয়া আছে। পিতা কি পড়াতেন তাকে, সেই সব প্রসঙ্গগুলো দেখবে, পড়তে পড়তে দেখতে পাবে যে মানে টপিক অলরেডি চলে আসছে, অসুবিধা হচ্ছে না। নেক্সট প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন আচ্ছা হিমালয় থেকে কিভাবে ফেরেন, হিমালয় থেকে কিভাবে ফেরেন সেই কথা, এবং বেঙ্গল একাডেমি থেকে সেন্ট জেভিয়ার্সে ভর্তি হওয়ার অভিজ্ঞতা, চতুর্থতম স্কুল সেন্ট জেভিয়ার্সে ভর্তি হওয়ার অভিজ্ঞতা। আচ্ছা এখানে থাকছে ছর্দির উল্লেখ প্রথম, যে ছর্দি আমাদের সঙ্গে নীলকমল মাস্টার মশাই পণ্ডিত মশাইয়ের কাছে পড়তেন, এবং তারপরে দেখা গেল তারা স্কুলে চলে যাচ্ছে আর ছর্দি বেনি দুলিয়ে বাড়ির ভেতরে চলে যাচ্ছে, তখন ছর্দির জীবনটাকে একটু হিংসা করা, মানে এরা পড়ে উঠে আবার স্কুলে যাওয়া আর ছর্দি বেশ বাড়িতে চলে যাচ্ছে ইত্যাদি প্রসঙ্গ সেগুলো রয়েছে। এখানেও কবিতার উল্লেখ থাকছে, কৃত্তিবাসী রামায়ণের উল্লেখ থাকছে, মহর্ষি বাল্মীকির রামায়ণ, অনুষ্টুপ ছন্দ, সেই সব প্রসঙ্গগুলো পরপর থেকে যাচ্ছে। আচ্ছা ফাদার হেনরির উল্লেখ থাকছে, এইটাও লিখে রাখো, ফাদার হেনরির উল্লেখ থাকছে, মানে সেন্ট জেভিয়ার্সের সূত্রে ফাদার হেনরি আর ফাদার ডি পেনেরান্ডার, যিনি স্পেনীয় ছিলেন, হেনরি আর ফাদার ডি পেনেরান্ডার, ফাদার ডি পেনেরান্ডার, পেনে রান্ডা রান্ডার আর কি,
আচ্ছা, নেক্সট ঘরের পড়া। ঘরের পড়া আচ্ছা, বিভিন্ন শিক্ষক দ্বারা বিভিন্ন বিষয়ে পাঠ থাকছে। আচ্ছা, পত্রপত্রিকার নাম ইত্যাদি প্রসঙ্গ। বিভিন্ন বিষয়ে পাঠ, বিভিন্ন পত্রপত্রিকা আর শিক্ষকদের সম্পর্কে নানা রকম অভিজ্ঞতা, মানে পত্রপত্রিকার নাম থাকছে, শিক্ষকদের সম্পর্কে অভিজ্ঞতাও সেখানে থাকছে। আচ্ছা, এর আগে আর একটা পত্রিকার নাম উল্লেখ হয়েছিল, এর আগে আরেকটা পত্রিকার নাম উল্লেখ হয়েছিল, খেয়াল আছে? ন্যাশনাল পেপার নবগোপাল মিত্র, সেটাও ওই দিরেফ মৌমাছি সেই প্রসঙ্গ। আচ্ছা, পরপর এখানে রাজেন্দ্রলাল মিত্রের উল্লেখ থাকছে, রাম সর্বস্ব পণ্ডিত মশাই থাকছে, আনন্দচন্দ্র বেদান্ত বাগীশের পুত্র জ্ঞানচন্দ্র ভট্টাচার্য, তাদের উল্লেখ থাকছে, কি পড়াতেন এইসব প্রসঙ্গগুলো তো আছেই, আমি তো বলেই দিয়েছি, ওগুলো রয়েছে, আলাদা করে বলছি না। আচ্ছা, ছোট একটি কাগজ মানে পত্রিকা আর কি, অবোধবন্ধু, তার উল্লেখ রয়েছে। আচ্ছা, বঙ্কিমের বঙ্গদর্শনের উল্লেখ থাকছে, এমনকি বঙ্গদর্শনে যখন বিষবৃক্ষ চন্দ্রশেখর বের হচ্ছে প্রথম দিকে, সেটার উল্লেখও সেক্ষেত্রে বন্ধু, অবোধবন্ধু, অবোধবন্ধু। এই কাগজে আবার অবোধবন্ধুর উল্লেখযোগ্য যে এই কাগজে বিহারীলাল চক্রবর্তীর কবিতা প্রথম পড়েছিলেন রবীন্দ্রনাথ, যার থেকে বিহারীলালের প্রতি আকর্ষণ জন্মে। আচ্ছা, বঙ্গদর্শনের প্রসঙ্গ ইত্যাদি তো রয়েছে, তার সঙ্গে বঙ্কিমের বঙ্গদর্শন আর বিষবৃক্ষ চন্দ্রশেখর এইগুলোরও উল্লেখ সেখানেই থাকছে। চন্দ্রশেখর। আচ্ছা, শারদাচরণ মিত্র, অক্ষয় সরকারের প্রাচীন কাব্যগ্রন্থ মানে গ্রন্থ সংগ্রহ, সেগুলোর উল্লেখ থাকছে। বিলাতের চেম্বার্স জার্নাল, ক্যাসেলস ম্যাগাজিন, স্ট্যান্ড ম্যাগাজিন, তার উল্লেখ থাকছে, এগুলো দেখে নেবে। এগুলো প্রশ্ন আকারে রয়েছে অবশ্যই, কিন্তু এই অংশে। আচ্ছা, নেক্সট বাড়ির আবহাওয়া। বাড়ির আবহাওয়াটা মানে মোটামুটি এখানেও ব্রহ্মসঙ্গীতের উল্লেখ থাকছে, ওই বাড়িতে যে সাহিত্য চর্চা হতো তার প্রসঙ্গগুলো এখানে রয়েছে। বাড়িতে যেসব সাহিত্য চর্চা হতো তার প্রসঙ্গগুলো এখানে রয়েছে। সেই নাটক ইত্যাদি অভিনয়ের কথা যেগুলো বলা হচ্ছে, সেগুলো যেটা বলা হচ্ছে আমাদের জোড়াসাঁকো 6 নম্বর বাড়ি যেটা ছিল, সেই বাড়িতে অভিনয় হতো, যে বাড়িটা এখন ভেঙে ফেলা হয়েছে, ভেতরের একটা পজিশন ছিল। ইত্যাদি, মানে এখানে যে নাটকগুলো অভিনয় হতো সেটা ওই 6 নম্বর ঘরে অভিনয় হতো, সেইগুলোর উল্লেখ আছে। স্বপ্নপ্রয়াণের কথা মানে কাব্যগ্রন্থ হিসেবে সেগুলো। আচ্ছা, গুরুত্বপূর্ণ হচ্ছে অক্ষয়চন্দ্র চৌধুরী। না, নেক্সট অধ্যায়, মানে বাড়ির আবহাওয়ার মধ্যে সেরকম কিছু নেই, শুধু ওই নাটক অভিনয়ের প্রসঙ্গগুলো, বাড়িতে যে নাটক অভিনয় হতো বা সাহিত্য চর্চা হতো সেই প্রসঙ্গগুলোর উল্লেখ আছে মাত্র, তা ব্যতীত আর কিছু নেই। আচ্ছা, অক্ষয়চন্দ্র চৌধুরী, অবশ্যই ব্যক্তি নাম দিয়ে যতগুলো পোর্শন থাকবে না সেগুলো সবগুলো একটু ভালোভাবে দেখবে, মানে অক্ষয়চন্দ্র চৌধুরী বলি, লোকেন পালিত বলি, এই যে ব্যক্তি নাম সংক্রান্ত যেগুলো আছে এগুলো সবসময় দেখবে। আচ্ছা, অক্ষয়চন্দ্র চৌধুরী হচ্ছে তার মানে জ্যোতিদাদার বন্ধু ছিল, সহপাঠী ছিল অক্ষয়চন্দ্র চৌধুরী, ইংরেজি সাহিত্যে এমএ, উদাসিনী নামক তার কাব্যের উল্লেখ, জ্যোতিদাদার বন্ধু ছিল, ইংরেজি সাহিত্যে এমএ। প্রসঙ্গত এখানে এই যে দেওয়া রয়েছে না যে বাল্যকালে আমার কাব্য রচনার একজন মস্ত অনুকূল সুহৃদ জুটিয়া ছিল, অক্ষয়চন্দ্র চৌধুরী মহাশয় জ্যোতিদাদার সহপাঠী বন্ধু ছিলেন। অক্ষয়চন্দ্র চৌধুরী নামের আগে কিন্তু ওই চন্দ্রবিন্দু মার্কটা রয়েছে, মানে যে সময় তিনি লিখছেন অক্ষয়চন্দ্র চৌধুরীর কথা, অক্ষয় চৌধুরী চন্দ্র কিন্তু তখন মারা গেছেন,
সেইটা হচ্ছে কথা, মানে যে সময় উল্লেখ থাকছে। আচ্ছা, যেরকম ভাবে ওই হেমেন্দ্রনাথ ঠাকুরের উল্লেখ থাকছে এবং বলা হচ্ছে যে সর্বত শেষদার প্রতি নমস্কার, অক্ষয়চন্দ্র চৌধুরীর নামের আগে কিন্তু সেরকম ওই চন্দ্রবিন্দু যে সাইনটা থাকে সেটার উল্লেখ থাকছে। ইংরেজি সাহিত্যে এম এ। আর উদাসিনী নামে একটি কাব্যের উল্লেখ, মানে তার কাব্য উদাসিনী, সেই নামে একটি কাব্যের উল্লেখ তার মধ্যে রয়েছে। আচ্ছা, এখানে আমরা রামপ্রসাদ, ভারতচন্দ্র, হরু ঠাকুর, রাম বসু, মানে যেরকম কবিয়াল যারা যারা ছিলেন তাদের উল্লেখগুলো পেয়ে যাচ্ছি, মানে নিধুবাবু এইসবের উল্লেখও আমরা পাচ্ছি। হ্যাঁ, নেক্সট গীত চর্চা। জ্যোতিদাদার সন্নিধানে প্রথম গান বাঁধার শিক্ষা, প্রথম গান বাঁধার শিক্ষা, এখান থেকে আর কি তার গানের চর্চার সূত্রপাত, সেইটুকু সূত্রপাত। আচ্ছা, এই অংশে এইটুকুই আছে, মানে শুধু একটা পৃষ্ঠা মতো রচনা, বেশি রচনাও নেই। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, হুম হুম, না, এইটা হচ্ছে এইটা গান শেখানো না, এটা হচ্ছে গান বাঁধা, মানে নিজে বেঁধে সুর দেওয়া, যেটা সেই জিনিসটা হচ্ছে যে গান বাঁধাটা, এইটা জ্যোতি দাদার কাছে শিক্ষা। হ্যাঁ, ওইখানে ওটা গান শেখানোটা, কারণ গেয়েছেন তো এর আগেই হয়ে যাচ্ছে, কারণ যখন আমাদের ওই কি কার কথা বললাম, শ্রীকণ্ঠ বাবু, যখন তাকে নিয়ে নিয়ে বলছেন যে শ্রীকণ্ঠ বাবুর একটা বিখ্যাত গান ছিল যেটা উনি আমার কণ্ঠে শুনতে ভালোবাসতেন, ওই ময় সখী যে গানটি, সেটা আমাকে নিয়ে ঘরে ঘরে উনি ঘুরিয়ে ঘুরিয়ে গান গাইতেন আর উনি সেতার বাজাতেন, কাজে কবি গায়ক ছিলেন এর আগেই, কিন্তু এই নিজে বাঁধার যে কথাটা সেইটা শেখাচ্ছেন হচ্ছে জ্যোতি দাদার কাছে। আচ্ছা, নেক্সট সাহিত্য সঙ্গী। সাহিত্যের সঙ্গী, সরি, সাহিত্যের সঙ্গী। আচ্ছা, সাহিত্যের সঙ্গী হিসেবে এখানে বউ ঠাকুরানীর উল্লেখ, মানে কাদম্বরী দেবীর উল্লেখ এখানে প্রথম পাচ্ছি। বউ ঠাকুরানী বলা হচ্ছে, কাদম্বরী বলা হচ্ছে না যদিও। কাদম্বরী দেবীর উল্লেখ থাকছে। আর বিহারীলাল চক্রবর্তীর যে তিনি সত্যি ভক্ত পাঠিকা ছিলেন, বা বিহারীলালের সঙ্গে রবীন্দ্রনাথের যে তুলনা, সেই জিনিসটা এখানে হতো, মানে উল্লেখ আর কি। রবি ঠাকুরের তুলনা করতেন কাদম্বরী দেবী। আচ্ছা, এখানেই উল্লেখ থাকছে যে সারদা মঙ্গল প্রকাশিত হচ্ছে বিহারীলালের আর্য দর্শন পত্রিকায়, সারদা মঙ্গল প্রকাশিত হচ্ছে আর্য দর্শন পত্রিকায়। সারদা মঙ্গল প্রকাশিত হচ্ছে আর্য দর্শন পত্রিকায়। এই অধ্যায় বিহারীলালের প্রসঙ্গ আসছে সম্পূর্ণভাবে। আর্য দর্শন। নেক্সট হচ্ছে রচনা প্রকাশ। রচনা প্রকাশ, যেখানে থাকছে হচ্ছে তার প্রথম কবিতা ও প্রবন্ধ, তার প্রথম কবিতা ও প্রবন্ধ জ্ঞানাঙ্কুর নামক কাগজে প্রকাশিত হচ্ছে, জ্ঞানাঙ্কুর নামক কাগজে প্রকাশিত হচ্ছে।
আচ্ছা, এই সময় তিনি সমালোচনা করেছিলেন ভুবনমোহিনী প্রতিভা, ভুবনমোহিনী প্রতিভা, দুঃখ সঙ্গিনী, ভুবনমোহিনী প্রতিভা, দুঃখ সঙ্গিনী এবং অবসর সরোজিনী, এবং অবসর সরোজিনী। আচ্ছা, বেশ। নেক্সট, ভানু সিংহের কবিতা। ভানু সিংহের কবিতা। আচ্ছা, অক্ষয়চন্দ্র সরকার, আচ্ছা না না দাঁড়ো, আচ্ছা হ্যাঁ, ভানু সিংহ ছদ্মনামে লেখা কবিতাগুলো, ভানু সিংহের ছদ্মনামে লেখা কবিতাগুলো সেই সময় ভারতী পত্রিকায় সেই সময় ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। তোমাদের নেক্সট দিন কি আছে গো সিলেবাস অনুযায়ী? জাপান যাত্রী মনে হয় না? নেক্সট দিনটা আমি দেখছি রুটিনটা। না খুঁজে পাচ্ছি না, যাই হোক। নেক্সট, স্বাদেশিকতা, স্বদেশিকতা সরি। আচ্ছা, ভানু সিংহের কবিতা একটু বলে রাখি এর মধ্যে। আচ্ছা, ইংরেজ কবি মানে ইংরেজ বালক কবি চ্যাটার্টনের কথা উল্লেখ আছে যে বালক কবি আত্মহত্যা করে মারা গিয়েছিলেন। আচ্ছা, গহন কুসুম কুঞ্জ মাঝে তার উল্লেখ এখানে থাকছে, যেখানে ওই বৈষ্ণবীয় পদ দ্বারা মানে বিশেষ করে ওই ব্রজবুলি ভাষার প্রতি, বিদ্যাপতির ব্রজবুলির ভাষার প্রতি তার আকর্ষণ ঘটেছিল, সেই অংশগুলো রয়েছে। ভানু সিংহ যখন ভারতীতে বাহির হইয়াছিল, ডক্টর নিশিকান্ত চট্টোপাধ্যায় মহাশয় তখন জার্মানিতে ছিলেন। তিনি ইউরোপীয় সাহিত্যের সহিত তুলনা করিয়া আমাদের দেশের গীতিকাব্য সম্বন্ধে একটি চটি বই লিখিয়াছিলেন। তাহাতে ভানু সিংহকে তিনি প্রাচীন পদকর্তা রূপে প্রচুর সম্মান দিয়েছিলেন, এইরূপ একটা অভিমত দেখা গিয়েছিল, মানে পুরনো কবি প্রাপ্ত হয়েছে এইভাবে একটা দেখা হয়েছিল প্রথম যখন ভানু সিংহ বের হচ্ছে, তার মানে লিখেছিলেন খুব ভালোই আর কি, হচ্ছে কথা। আচ্ছা, যাই হোক, স্বদেশিকতা না স্বাদেশিকতাই, আমি ভুল লিখেছি, স্বাদেশিকতা। আচ্ছা, হিন্দু মেলার উল্লেখ থাকছে, হিন্দু মেলাকে নিয়ে অনেক বেশি রয়েছে, মানে একটি মেলা সৃষ্টি হয়েছে, এর দায়িত্ব কিন্তু সেই নবগোপাল মিত্রই ছিলেন। আর এখানে স্পেশালি উল্লেখ হচ্ছে মেজদাদার কথা, মানে সত্যেন্দ্রনাথ ঠাকুরের কথা। টাইমস নামক একটি পত্রের উল্লেখ আছে। আর জ্যোতিদাদার উদ্যোগে আরেকটি সভা হয়েছিল, স্বদেশিকের সভা, যেটাতে রাজনারায়ণ বসু সভাপতি ছিলেন, তার প্রসঙ্গ থাকছে।
টাইমস নামক পত্রিকার উল্লেখ থাকছে। আর স্বাদেশিক পত্রিকা বলে আরেকটি পত্রিকা আরেকটি সভা গঠিত হয়েছিল, স্বাদেশিক বলে আরেকটি সভা গঠিত হয়েছিল, যেটাতে রাজনারায়ণ বসু সভাপতিত্ব করেছিলেন, এবং সেইটা হয়েছিল জ্যোতিদাদার সহযোগিতায়। সভা প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, যদি দাদার সেই স্বাদেশিক বিশাল পোশাকের উল্লেখ থাকছে, যেখানে ধুতির সঙ্গে কোট, তার সঙ্গে পাগড়ি মিশিয়ে একটা পোশাকের উল্লেখ থাকছে। শিকারে যাওয়ার প্রসঙ্গ সেখানে রয়েছে। স্বদেশের দেশলাই তৈরির কারখানা থেকে শুরু করে, মানে ঘরে বাইরেতে আমরা যেভাবে পাচ্ছি যে সেই প্রসঙ্গগুলো, সেইগুলোর সবগুলোর উল্লেখ কিন্তু এখানে হয়ে যাচ্ছে। আচ্ছা, ছিল। আচ্ছা, এখানেও গানের উল্লেখ থাকছে। বেশ, ঠিক আছে। নেক্সট করো ভারতী। পত্রিকার সূত্রপাত, পত্রিকার সূত্রপাত ঘটছে, তার সঙ্গে তার প্রথম দিকের কবিতা এবং প্রবন্ধগুলো যে ভারতীতে প্রকাশিত হয়েছে তার বর্ণনা থাকছে। কবিতার প্রবন্ধগুলো প্রকাশিত হয়েছিল। আচ্ছা, পত্রিকা বার করেছিল জ্যোতিদাদা, সম্পাদক হয়েছিলেন বরদা, মানে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এই প্রথম বরদার উল্লেখ পাচ্ছি। আচ্ছা, জ্যোতিদাদা পত্রিকা বার করেছিলেন, পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছেন বরদা, অর্থাৎ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তার বয়স এই সময় বলে দেওয়া হচ্ছে, মানে রবি ঠাকুরের বয়স এই সময় হচ্ছে 16। আচ্ছা আচ্ছা, তার সমালোচনা বলতে অবশ্যই মেঘনাদ বধ কাব্যের সমালোচনা, যেটা প্রকাশিত হয়েছিল পরবর্তীকালে, যেটার জন্য তিনি আবার ক্ষমা প্রার্থনা করেছিলেন যখন তার অভিজ্ঞ হয়েছিল, সেই মেঘনাদ বধ কাব্যের সমালোচনা রয়েছে। আর সেই সময় তার কবিও, মানে বরদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, মেঘনাদ বধ কাব্যের সমালোচনা প্রকাশিত হয়েছিল, মানে হিসেবে, আর কাব্য হিসেবে কবি ও কাহিনী, কবি কাহিনী নামক একটি কাব্য, সেটিও প্রকাশিত হয়েছিল ভারতীতে, তার প্রসঙ্গ কিন্তু এখানে রয়েছে, ইত্যাদি। হুম হুম হুম, সেটা এখানে প্রকাশিত হয়েছিল, 16 বছর বয়সে তার সমালোচনা। সেইটা অনেকটা পরে, বোধহয় তখন ওনার প্রায় 33-34 হবে, মানে যেটা, কিন্তু তারপরে গিয়ে মানে এবার সমালোচকদের, মানে এই সমালোচনা যে সমালোচক, তাদের মনে হয়েছিল যে 16 বছরে যেটা তিনি করেছিলেন সেটাই সঠিক ছিল। পরবর্তীকালেরটা তখন প্রাজ্ঞ অবস্থায়, আমার পত্রিকা ঠিক মনে পড়ছে না, পত্রিকাটি একেবারে আছে না। 16 বছর এইটা, হ্যাঁ, সমালোচনাটা প্রকাশ করেছিলেন, হ্যাঁ, একদম একদম। আচ্ছা, এটা মনে থাকবে, এটা অসুবিধা হওয়ার কথা না, তারপরে তো এমনি টেক্সট পড়ছই। আচ্ছা, যদিও ইতিপূর্বে কিন্তু তিনি সমালোচনামূলক লেখা অলরেডি শুরু করে দিয়েছিলেন, কারণ ওই ভুবন মোহিনী প্রতিভা, অবসর সরোজিনী, সেই অংশে কিন্তু হয়ে গিয়েছিল শুরু করা। আচ্ছা, আমেদাবাদ নেক্সট। আচ্ছা, ভারতীর দ্বিতীয় বর্ষে, ভারতীর দ্বিতীয় বর্ষে আর কি, মানে সেকেন্ড ইয়ার যখন হলো, মেজদাদা তাকে বিদেশ, লেখকের মেজদাদা তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তাব করেন, মানে সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রস্তাব করেন, এবং সেই সূত্রে আমেদাবাদে থাকা।
আচ্ছা, ভারতী যেখানে প্রকাশের কথা বলা হচ্ছে, মানে যে শিরোনামটা ভারতী, ভারতী পত্রিকার সময়কালটাও লিখে রাখতে পারো। 1877-এ ভারতী প্রকাশিত হচ্ছে। 1877-এ ভারতী প্রকাশিত হচ্ছে, মানে 1284, ভুল না, হ্যাঁ হ্যাঁ 1284 বঙ্গাব্দ। আচ্ছা, আর যদি আমেদাবাদ দেখি, অবশ্যই তার পরের বছর, মানে দ্বিতীয় বছর, 86 সালের, তাহলে আমেদাবাদের অংশটা তাহলে ধরে নেওয়া যেতে পারে 1886 সালের ঘটনা বা সময় হিসেবে। আচ্ছা, তার মানে তার বয়স তখন প্রায় 18 বছর। যখন ভারতী প্রকাশ হচ্ছে 16 বছর বয়সে মেঘনাদ বধ লিখছেন, তার 2 বছর পরের কথা যখন বলা হচ্ছে, প্রায় 18। আচ্ছা, বেশ, হ্যাঁ 77-এ, 1877-এ ভারতী প্রকাশিত হচ্ছে। আচ্ছা, টেনিসনের কাব্যগ্রন্থের উল্লেখ আছে। ডক্টর হেবার্লিন কর্তৃক সংকলিত শ্রীরামপুরের পুরাতন সংস্কৃত কাব্যগ্রন্থ, তার উল্লেখ থাকছে। এইসব অংশগুলো কিছু কিছু রয়েছে। একটি গানের উল্লেখ রয়েছে, বলিও আমার গোলাপবালা, এগুলো রয়েছে তোমাদের, আর দেখতে হবে না, মানে নোটসে আছে সেই হিসেবে রয়েছে। আচ্ছা, বিলাত, আচ্ছা এই অংশের মধ্যে লিখে রাখো একাধিক মানুষের সঙ্গে পরিচয়, মানে তারক পালিতের সঙ্গে পরিচয় ঘটছে। বিলাত বিলাত বিলাত, একাধিক মানুষের সঙ্গে পরিচয়, এই অংশ নিয়ে না ক্রম এসেছিল একটা। স্বাদেশিকতা, আমেদাবাদ, ভারতী, বিলাত, এই চারটেকে নিয়ে একটা ক্রম এসেছিল, বোধহয় 19 ডিসেম্বরে। আচ্ছা, তারকনাথ পালিতের প্রসঙ্গ আছে এখানে, মানে তারক পালিতের প্রসঙ্গ রয়েছে, মানে একাধিক ব্যক্তি যাদের কথা উল্লেখ করা হচ্ছে। পালিত মহাশয়, যিনি বারকার নামক এক শিক্ষকের বাসায় নিয়ে গিয়ে থাকিয়েছিলেন, মগ্নতরী সেখানে কবিতা লিখেছিলেন কবি, ইত্যাদি একাধিক প্রসঙ্গ সেখানে রয়েছে। এগুলো দেওয়া রয়েছে তোমাদের, আর ওগুলো অ্যাড করতে হবে না। আচ্ছা, স্পেন্সারের এথিক্সের উল্লেখ রয়েছে, মানে ডাটা অফ এথিক্স, তার সেই ঠান্ডায় ভ্রমণের বৃত্তান্ত, এখানে একটা স্টোরি মতো রয়েছে, এটা একটু দেখে নিও তাহলে হবে। সেই ইঙ্গ ভারতীয় বিধবা মহিলাটির সঙ্গে সাক্ষাৎ, ইত্যাদি ইত্যাদি রয়েছে। আচ্ছা, আজকে নেই, এই অবধি থাক, ওটা হবে না, মানে আরো 20খানা এখনো ধরতে গেলে, সবে 25টা। ঠিক আছে, পরের দিন বোধ হয় জাপান যাত্রী, জাপান যাত্রীর আগে এটা শেষ করে নিই, একটু গ্যাপ দিয়ে। 24টা হলো, সূচনা ধরলে পরে 25টা হয়, আর মানে হিসাব মতো আরো 20টা। আচ্ছা, এই অবধি থাকলো। বেশ, আজকে তো ঢোকা যাচ্ছে না অ্যাপে মনে হয়, ঠিক আছে।